প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির সাপ্তাহিক অনুষ্ঠান তাজ হাসমির দৃষ্টিতে এর নতুন একটি পর্বে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। অনুষ্ঠানের শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে নির্ধারিত সময়ের প্রায় ১৯ মিনিট পর আমাদের অনুষ্ঠানটি শুরু করতে হলো কিছু কারিগরি সমস্যার কারণে। তো আজকেও আলোচক আলোচক হিসেবে বরাবরের মতোই আমার সাথে উপস্থিত আছেন আপনাদের প্রিয় আলোচক, ইতিহাস, সমাজ ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর তাজ হাসমি। জনাব তাজ জনাব ধন্যবাদ তাজ হাসমি, আমাকে আপনাকে ডাকার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কেমন আছেন স্যার? ধন্যবাদ, ভালো আছি, ধন্যবাদ। তো সরি স্যার, একটু দেরি হয়ে জি, আজকে দেরি হয়ে গেছে আমাদের একটু কারিগরি সমস্যার কারণে। আশা করছি দর্শকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন। তো স্যার, আজকে আলোচনা শুরু করার আগে আমি ১ম এ একজন দর্শকের একটি, আপনি জানেন যে আমাদের কাছে প্রচুর চিঠি এসে থাকে, দর্শকদের প্রতিক্রিয়া এসে থাকে। আমরা তো একসময় নিয়মিত এগুলো আমরা পড়ে শোনাতাম। তো আজকে একটি চিঠি যেটা আমার কাছে ইমেইল এসেছে সেটা আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি। একজন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি ইউকে থেকে, তিনি লিখেছেন যে I always watch your talk show. I request you to arrange more and more programs with Captain Shohid Sir and Taj Hashmi. These two persons are highly knowledgeable, respected, and veteran journalists. Especially Captain Shohid could collect top-level secret information, and Taj Hashmi is well known for his wisdom. If you arrange such program, then all hidden officer will come out to raise voice in favor of democracy and people's right. Your anchoring is so attractive. Just carry out your program. গভর্নমেন্ট অফিসিয়াল বিডি, অর্থাৎ সরকারের ভেতরের একজন লোক যখন এই ধরনের একটি কমেন্ট করে আমাদেরকে নিয়ে বা অনুষ্ঠানকে নিয়ে, এটি নিয়ে যদি আপনি কিছু বলতে চান। এটা তো ভালো লক্ষণ এবং আমি ভদ্রলোককে ধন্যবাদ জানাই। এর আগেও আমাকে এমনকি ডিজিএফআই এর ভেতর থেকেও টেলিফোন করে একাধিকবার আমার সঙ্গে কথা বলেছে, পুলিশ থেকে কথা বলেছে বহুবার। সুতরাং এটা নতুন কিছু না। তারা ভয় পায় ওই ডিজিটাল স্পাইং ওয়্যারের জন্য কার কথা কোন সময় বেরিয়ে যায়, ওর জন্য তারা হয়তো অনেকেই যোগাযোগ করেন না। তবে আমাদের সমর্থন তো আছেই, পুলিশের ভেতরেও আছে, সেনাবাহিনীতেও আছে, এমন সাধারণ জনগণ তো আমাদের সঙ্গেই আছে, মানে আমরা তাদের সঙ্গে আছি। এবং অনেকে যে মাঝে মাঝে বলে থাকে আমাদের, যে ধরনের প্রবাসী থেকে আমরা যারা অনুষ্ঠান করছি এগুলোর কোনো ইম্প্যাক্ট হয় না, এরকম কথা কেউ কেউ বলে থাকে। তো এটা তো মনে করি তাদের প্রতি একটি ভালো জবাব, যে ইম্প্যাক্ট হয় কি হয় না, এই যে অসংখ্য ইমেইল আমরা পাই প্রতিনিয়ত, সেটাই তো তার একটি বড় প্রমাণ। দেখেন, তাই নয় কি? পৃথিবীর অনেকগুলো স্বাধীনতার যুদ্ধ, যেমন আমাদের এই ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার যুদ্ধের একটা বিরাট সময় এই কানাডাতে, বিশেষ করে ব্রিটিশ কলাম্বিয়াতে ভারতীয় হিন্দু, মুসলমান, শিখ নেতৃবৃন্দ এখানে, সে 1914-15 প্রথম মহাযুদ্ধের সময় তারা এখান থেকে অস্ত্র সংগ্রহ করে ভারতে পাঠিয়েছেন, পয়সা পাঠিয়েছেন, ভারতবর্ষ একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীন করার জন্য। গান্ধী যদি তাদের কথায় সায় দিতেন তাহলে হয়তো ভারতের ইতিহাস অন্যরকম হতো। সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে এবং জাপানে এবং জার্মানিতে গিয়ে ভারতের স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের কথা চিন্তা করেছেন। গান্ধীর জন্য যেটা হয়নি, গান্ধী এবং ব্রিটিশ সরকারের যারা তোষণ নীতিতে বিশ্বাস করত, গান্ধী, নেহেরু প্রমুখ। তদ্রূপ আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে বেনবেল্লা বিদেশে থেকে আলজেরিয়ার জন্য স্বাধীনতার কথা চিন্তা করেছেন, যুদ্ধ সমর্থন জুগিয়েছেন। এমনকি আয়াতুল্লাহ খোমেনি, উনি ইরাকে এবং প্যারিসে বসে বসে ইরানের বিপ্লব সাধন করেছেন। তখন তো ইন্টারনেট ছিল না। আয়াতুল্লাহ খোমেনি ওই যে টেপ স্মাগল করে ওনার বক্তৃতাগুলো টেপের ভেতরে দিয়ে ওই টেপ রেকর্ডারে ওগুলা ইরানিয়ানরা শুনতো তার বিপ্লবের কথা। সুতরাং বহির্বিশ্ব থেকে দেশে আন্দোলন করা যায় না, এটা সত্য না। বিশেষ করে এখন ইন্টারনেটের যুগে ভার্চুয়ালি আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, দেশবাসী আমাকে দেখছে, তাদের সঙ্গে তো আমাদের যোগাযোগ হচ্ছে, কথা বলছি আমরা, তো নিশ্চয়ই এর উপর একটা ইম্প্যাক্ট হয়। না হলে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, হাসিনা সরকার এই কনক সারোয়ারের বোনকে গ্রেপ্তার করতো না, আমাদের বিরুদ্ধে হুলিয়া জারি করতো না, আমরা দেশদ্রোহী বলে তাদের কোন রকম নোটিফিকেশন হতো না, তাদের আদৌ কোনো মাথা ব্যথা হবার কারণ ছিল না, যদি না আমাদের এই কার্যকলাপ, কথাবার্তা জনগণের ভেতরে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করে। সুতরাং এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমাদের এই বাংলাদেশের বাইরে থেকেও আমরা যা করছি
সেটা বাংলাদেশের সরকারের জন্য একটু বিব্রতকর, বিপজ্জনক, এতে কোনো সন্দেহ নেই। কেন দেশে থেকে তো কেউ আমরা যা বলছি এগুলো বলার সুযোগ পাবেন না, তাদেরকে গুম করে দেওয়া হবে বা গ্রেফতার করা হবে। ধন্যবাদ স্যার। তো এবার আমাদের মূল আলোচনায় প্রবেশ করা যাক। আপনি জানেন ডয়েচে ভেলেতে খালেদ মহিউদ্দিনের উপস্থাপনায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, যেটি নিয়ে বিস্তর আলোচনা ও সমালোচনা হচ্ছে। আমরা আজ সেই সাক্ষাৎকারটি বিশ্লেষণ করব। তো প্রথমেই চলুন নিজের কুখ্যাত ভাইদের জেনারেল আজিজ কিভাবে ডিফেন্ড করেছিলেন সেই অংশটুকু আমরা দেখে নেই, তারপর আলোচনায় ফিরে আসবো। কেউ যদি কোনো একটা এভিডেন্স দিতে পারে যে আমি ডিজিবিজিবি থাকাকালীন, আমি সেনাপ্রধান থাকাকালীন আমার কোনো ভাই বা কোনো আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীর কোনো আর্মস, ইকুইপমেন্ট, এমুনিশন, প্রকিউরমেন্ট, কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে, আই উইল অ্যাকসেপ্ট এনিথিং, আই এম রেডি। আমি যেহেতু ওনার ভাই, এই হিসাবে আমি আর্মিতে কোনো জায়গায় আমি শোবো না, আপনি সইবেন। কাজের অগত কাজের দরকার, আমাকে পয়সার দরকার। আমার শো দরকার কি? আমি ওইখানে আপনার লগে যে বইয়া থাকবো, আমি কে পরিচয় দিবেন না, দেখেন নাকি আমি পয়সা দিয়ে আমরা খাইবেন, আমি কেমন, এটা তো অটোমেটিক, এখানে তো আর অন্য কিছু না, এখানে ডাইরেক্ট চলে যাবো পয়সা। Harris says his role as a middleman is sanctioned by the Prime Minister, Sheikh Hasina. প্রধানমন্ত্রী শুদ্ধ হানি কইছে যে আমি যদি কিছু করতে চাও করুক, আমরা হেল্প করবো, আর কি চাই। তো পরস্পর বিরোধী দুটো ক্লিপ আপনি দেখলেন স্যার, আপনার মূল্যায়ন জানতে চাই। আচ্ছা, চমৎকার। নিশ্চয়ই পরস্পর বিরোধী হবে। আল জাজিরা যা বলেছে সেটা তো আজিজ আহমদের পক্ষে হজম করা সম্ভব না। তাকে উনি মিথ্যার ফুলঝুরি ফুটিয়েছেন, এখানে অনেক অনেক মিথ্যা কথা বলেছেন। মিথ্যা কথা বলার অসুবিধা হচ্ছে কি, একটা মিথ্যা দিয়ে আরো 10টা মিথ্যাকে ডিফেন্ড করতে হয়, মানে একটা মিথ্যা বললেই আপনাকে আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। আজিজ আহমদও তাই করেছে, তবে একেবারে নির্লজ্জ এবং একটা বেকুব। আর সে আইএসএসবি পাশ করে আর্মি অফিসার হলো কি করে? আইএসএসবি তে তো আইকিউ টেস্ট করা হয়, এর আইকিউ তো মনে হচ্ছে 0। মানে সে অনেক কিছুই হাসিনা সরকারের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে নিজেই প্রমাণ করে দিয়েছে ইনঅ্যাডভার্টেন্টলি। সে বুঝতেও পারছে না যে সে যে কথাগুলো বলছে এগুলো তার হাসিনা সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং তার বিরুদ্ধে যাচ্ছে, র্যাবের বিরুদ্ধে যাচ্ছে। যেমন প্রথমেই ওই খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করছেন যে আপনার তো শত শত কোটি টাকা, লোকে বলে আপনার অনেক টাকা ইত্যাদি। উনি হেসে যোগ হিসাবে নিয়ে বলছেন আমার এত টাকা কই, আমি তো জানি না, এরকম এত টাকা পেলে তো ভালোই হয়, আপনি একটা কিছু জোগাড় করে দেন। মানে সে হেসে ওটাকে উড়িয়ে দিল। ব্যাপারটা হচ্ছে, আমি যদি জেনারেল আজিজের জায়গায় ওই হট চেয়ারে বসতাম, আমাকে যদি ইন্টারভিউ করা হতো, যদি বলা হতো আপনার তো শত শত কোটি টাকা, আমি তো ওই প্রশ্নকর্তাকে, ইন্টারভিউয়ারকে একটা অশ্রাব্য গালি দিয়ে বলতাম তোর এত বড় সাহস, আমি একজন দেশের সেনাধ্যক্ষ ছিলাম, সেনাপতি ছিলাম, আমি কয় টাকা বেতন পেতাম? মাসে বড় জোরে 1 লক্ষ টাকা, সবকিছু মিলে আমি মাসে 1-1.5 লক্ষ টাকা আমার আয়। তো আমি কি করে শত শত কোটি টাকার মালিক হব? তুই এই বক্তব্য প্রত্যাহার কর, ক্ষমা চা, নইলে আমি তোর শোতে আসবো না বলে আমি ওয়াক আউট করতাম। এখানে আজিজ আহমদের সেই সৎ সাহস হলো না। সে যোগ করে ব্যাপারটা যে সত্য, খালেদ মহিউদ্দিন যা বলছেন সেটা যে সত্য, এটাই উনি প্রমাণ করে দিলেন। তো এটা তো ওই যে ধর্মের কল কিসে চলে? বাতাসে নড়ে। বাতাসে চলে, জাদুতে চলে। তো এখন ধর্মের কল চলেছে এবং সে ধরা পড়ে গেছে, এতে আর অবাক হবার কি আছে? আর দ্বিতীয় প্রশ্ন তাকে যেটা করেছিলেন, আরেকটা প্রশ্ন খালেদ মহিউদ্দিন, যে লোকে বলে যে আপনাকে নাকি ভারত আপনাকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বানিয়েছে। এটাও একটা জঘন্য প্রশ্ন। একটা সার্বভৌম দেশের সেনাবাহিনী প্রধানকে পার্শ্ববর্তী দেশ বা অন্য যে কোনো দেশের কেউ, সরকার
তাকে নিয়োগ করবে, নিয়োজিত করবে, এর চাইতে জঘন্য অপবাদ হতে পারে না। মানে বাংলাদেশ যে একটা সার্বভৌম দেশ, সে দেশের প্রতি একটা হুমকি স্বরূপ এই ধরনের বক্তব্য। এই কথাটা যদি মিথ্যা হতো তাহলে আজিজ আহমদ সরাসরি উত্তর দিত যে না না, এটা কি করে হয়, বাংলাদেশ সার্বভৌম দেশ, সেখানকার সেনাবাহিনী বা যে কোনো বাহিনীতে যত নিয়োগ বদলি বরখাস্ত করা হবে এটা বাংলাদেশ সরকারের ইচ্ছা অনুযায়ী হবে, সেখানে ভারত বা অন্য কোনো দেশের কোনো কথা বলার কোনো অধিকার নাই। এটাও একটা আপত্তিজনক প্রশ্ন। আপনি এই প্রশ্ন উইথড্র করেন বা এটা বলে ওয়াক আউট করে আজিজ আহমদ বেরিয়ে যেতে পারত, কিন্তু আবার সেই সত্যের জয় হয় অবধারিত ভাবে। সে আবার গ্যাড়া কলে, যেটা বলে গ্যাড়া কলে আটকে গেল। সে তখন নিজে কতটা পারফেক্ট, সে কতটা মানে যোগ্য, এফিশিয়েন্ট, কত কোন কোন ট্রেনিং এ কত রকম পজিশন পেয়েছে, কি কি কোর্স করেছে ইত্যাদি ইত্যাদি বলে সে সাফাই গাইল। মূল প্রশ্ন যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ সেনাবাহিনীর একটা দেশপ্রেমিক ভূমিকা এবং তার নিজের যে ভূমিকা একজন সেনাবাহিনীর প্রধান হিসাবে, উনি বলেছেন আর্মির চিফ হচ্ছে একটা ইনস্টিটিউশন। অফকোর্স আর্মি চিফ ইজ এন ইনস্টিটিউশন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, ইন এ সিভিলাইজড কান্ট্রি। এখানে এই যে অসভ্য বর্বর দেশে তথাকথিত প্রধানমন্ত্রীও তো ভারতের নিয়োজিত, ভারতের আশীর্বাদ পুষ্ট, প্রত্যক্ষভাবে র বাংলাদেশকে চালায়, এবং সেটা আজিজ আহমদ ইনঅ্যাডভার্টেন্টলি, মানে অসাবধানতা বশত সে এটাকে প্রকাশ করে দিল যে না না, ভারত কেন দেবে, আমার তো এই যোগ্যতা আছে, আমি বিজিবির প্রধান ছিলাম, আমার, তার যে ফিরিস্তি দিল, সে 8-10টা কোর্স করেছে, সব জায়গায় ভালো নাম্বার পেয়েছে, এগুলো তো অবান্তর। সুতরাং আমি ধন্যবাদ জানাই আজিজ আহমদকে, দুটো সত্য কথা এখানে ইনঅ্যাডভার্টেন্টলি প্রকাশ করে দেয়া, যে তার হাজার হাজার শত শত বা হাজার হাজার কোটি টাকার মালিক, এবং ভারত বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সেনাবাহিনী সবকিছু প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। তো এবারে চলুন আমরা কর্নেল শহীদউদ্দিন খানের সাথে ফাঁসকৃত অডিও নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন জয়নাল আজিজ কি বলেছিলেন সেই ভিডিওটি আমরা একটু দেখে আসি। আপনি যদি ইন্টারনেটে যান ওখানে দেখবেন ভয়েস ক্লোনিং টুল আছে, ভয়েস সিনথেসাইজার আছে, যেগুলাতে এগুলা এবং আরো অনেক সফিস্টিকেটেড আছে। যে কোনো ব্যক্তির 30 মিনিটের অডিও যদি আপনি যদি ওই একটা সফটওয়্যারে রান করেন, তারপরে যে কোনো কথা যদি আপনাকে যদি এটাকে ক্লোন করতে চান বা এটাকে এডিট করতে চান, আপনার মন গড়া করতে চান, ইট টেকস 3.7 সেকেন্ড টু চেঞ্জ দ্য হোল সেন্টেন্স, আপনি যেরকম চান। তো এইখানে যে জিনিস হয়েছে এতটুকুই বলবো, ইট ওয়াজ এ কাট এন্ড পেস্ট, ইট ওয়াজ টেম্পার, দিস দ্যাট, অনেক কিছু করা হয়েছে। আমি আর এ ব্যাপারে ফার্দার বলবো না, কারণ আমি যেহেতু এটার ব্যাপারে লিগ্যাল একটা অ্যাকশনে যাওয়ার চিন্তা ভাবনা করছি, ভবিষ্যতে এটা রেফারেন্স হবে, সেজন্য আমি এই অডিওটার সম্পর্কে আর কোনো প্রশ্ন করবো না। For the general's career to advance, his brother's murder convictions would need to be dealt with. এবং এই যে আপনার ভাইদের অন্যান্য কি জিনিস করছে, এটা কিন্তু ওনার পরিকল্পনা অনুযায়ী এই ধরনের, যে তার এটা হওয়ার আগে তাদের এগুলো সব ক্লিয়ার করতে হবে। আমাকে নিজে হলো উনি আমার সাথে আলোচনা করে গেছেন। The plan includes getting Aziz's youngest brother out of jail. Joseph had already had his death sentence commuted to life in prison. For 11 years, he'd been on death row. আর বাইরে কিন্তু চলে যেতে পারতো না, এমন না যে অন্য পার্টি থেকে হলো তাদেরকে তখন বলে নাই এই চলে আসো, কিন্তু ওরা তো বেইমানি করে নাই, ওরা তো রাজি হয় নাই কখনো। ওই রক্ত নাই, ওই রক্ত নাই গুলো বেইমানি করে। In 2018, on the advice of the Prime Minister, Joseph is granted a presidential pardon. তো স্যার আপনি দেখলেন যে আল জাজিরার মতো একটি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একটি গণমাধ্যম, তারা যে অডিওটি তারা প্রকাশ করেছে তারা কিন্তু সেটি যাচাই বাছাই করে সেটির অথেন্টিসিটি সম্পর্কে নিশ্চিত হয়ে কিন্তু তারা সেটি করেছে, অথচ সেটাকে তিনি বলছেন যে ভয়েস সিনথেসাইজার দিয়ে সেটাকে মানে ডক্টরেট করা।
এই যে একটি একটি দাবি তিনি করলেন, এটা নিয়ে যদি কিছু বলেন। এটা তো হাস্যকর ব্যাপার। নিশ্চয়ই আল জাজিরা ভেরিফাই করেছে, তার ভয়েসটা যে ভেরিফাই করে তারপরে তারা সেটা টেলিকাস্ট করেছে। আর আজিজ আহমদ একসঙ্গে কতগুলো কন্ট্রাডিক্টরি মিথ্যা কথা বলছে। এবং কর্নেল শহীদউদ্দিন খান আমাকে দেখি, আমি তো ওই কর্নেল শহীদউদ্দিন খানের প্রোগ্রামটা দেখেছিলাম, সেখানে প্রথমেই আজিজ আহমদ কল করছে শহীদউদ্দিনকে, একবার না বহুবার তাকে টেক্সট করছে যে দোস্ত একটু কথা বলো, কথা বলতে চাই দোস্ত, এই তারপরে সেই কনভারসেশনটা ইনিশিয়েট করেছে ডক্টর শহীদউদ্দিন খান, এটা ইনিশিয়েট করেননি। এক নাম্বারটা মিথ্যা কথা আজিজ আহমদের। তারপরে যেটা খালেদ মহিউদ্দিন খুব সুন্দর জিজ্ঞেস করেছেন যে একজন পিএনজি, পার্সোনা নন গ্রাটা, মানে যাকে বাংলাদেশে যার প্রবেশ নিষিদ্ধ বা যে প্রবেশ করলেই যাকে গ্রেফতার করা হবে, 5 বছরের সাজাপ্রাপ্ত একজন আসামি, বরখাস্তকৃত একজন আসামি ছিলেন কর্নেল শহীদউদ্দিন খান। শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে। তার সঙ্গে সেনাবাহিনী প্রধান যে আলাপ করেছেন এটা প্রমাণিত। তার ভাষ্যটাই যদি ধরে নেই যে শহীদউদ্দিন খান বহুবার তাকে মিনতি করেছে, তো ওই দয়া পরবশ হয়ে যে কি বলতে চায় শুনি, সেই জন্যই আজিজ আহমদ তার সঙ্গে কথা বলেছে, এটাও তো তার আর্মির কোড, দেশের প্রতি যে আনুগত্য যে ও নিয়েছে সেটাকে ভায়োলেট করেছে। যে একজন দেশদ্রোহী কর্নেল শহীদউদ্দিন খান, যে হাসিনা সরকারের কাছে দেশদ্রোহী, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দেশদ্রোহী, তার সঙ্গে একজন সিটিং জেনারেল আর্মি প্রধান কথা বলে কিভাবে? এবং এই যে আল জাজিরাকে যে মিথ্যাচারটা, তারা এটা সিনথেসাইজার দিয়ে তার ভয়েস চেঞ্জ করেছে, তার মানে কিছুটা চেঞ্জ করেছে, কিছুটা অরিজিনাল, কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে আজিজ আহমদ তার সঙ্গে কথা বলেছে, এটা কিন্তু অস্বীকার করছে না। ওই যে ঢাকতে পারছে, সে বলতে পারতো যে এই ধরনের কোন কনভারসেশন শহীদউদ্দিনের সঙ্গে আমার হয়নি। প্রথমে যদি বলে দিত, মাথায় যদি ঘটে বুদ্ধি থাকলে বলতো শহীদউদ্দিনকে আমি ভালো করে চিনিও না, কোথায় থাকে না থাকে, তার টেলিফোন নাম্বার আমার কাছে থাকবে কি করে। মানে একটা এফিশিয়েন্টলি যে মিথ্যা বলা, সেটাও আজিজ আহমদ করতে পারছে না, তার ঘটে বুদ্ধি নেই। এবং সবচেয়ে বড় কথা আল্লাহর মার, সে আটকে যাচ্ছে নিজের অজান্তেই, সে কতগুলো সত্য কথা স্বীকার করে নিচ্ছে। সবচেয়ে বড় কথা, আজিজ আহমদ প্রধান হবার কদিন আগে এবং আগেই বোধহয় বিভিন্ন খবরের কাগজে আজিজের পরিচয় এসছিল যে ওই যে খুনি জোসেফ এর ভাই, বড় ভাই। এটা খবরের কাগজের লোকজন ইচ্ছা করেই, মানে ভেতরে ভেতরে তো সেডিশন আছে, হাসিনা বিরোধী সাংবাদিক তো ভর্তি অনেকেই আছে, তারা ইচ্ছা করেই এই খবরটা ফাঁস করে দিয়েছে যে আজিজ আহমদের ভাই কিন্তু সেই ক্ষমাপ্রাপ্ত আসামি তোফায়েল আহমদ জোসেফ। তো এটা কি কাকতালীয় ব্যাপার? আজিজ আহমদ জুন 2018 সেনাবাহিনীর প্রধান হলো, তার কয়দিন আগে ওই যে লুচ্চা হামিদ, তথাকথিত ক্লাউন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, হাসিনার মারফতে তাকে রাষ্ট্রীয় ক্ষমা দিয়ে মানে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন থেকে বেকসুর খালাস। শুধু তাই না, তার পাসপোর্ট, ভিসা, মালয়েশিয়ার ভিসা টিসা সবকিছু রেডি। তার মানে হাসিনা সরকার, দেশের হোম মিনিস্ট্রি প্রত্যক্ষভাবে কাজ করেছে এবং আজিজ আহমদের ইমেজ টিকিয়ে রাখার জন্যই তাকে দেশের থেকে বের করে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমা প্রদর্শন করা হয়েছে। এটা তো বোঝার জন্য আইনস্টাইনের আইকিউর দরকার পড়ে না, পুরো জিনিসটা পাতানো। হামিদ, হাসিনা, আজিজ এবং হোম মিনিস্ট্রি, পাসপোর্ট ডিপার্টমেন্ট, ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সবাই মিলে যৌথভাবে এই অপরাধগুলো করেছে। এবং আজিজ যেরকম অপরাধী, হাসিনাও সেরকম অপরাধী, এবং আব্দুল হামিদ ও বেটাও এইরকম অপরাধী। আমি এগুলোকে কিন্তু সবসময় একটা ওই অ্যাডজেক্টিভ দিয়ে এদেরকে আমি ওদেরকে বিবরণ দেই
যেটা আমার এক বন্ধু ঢাকায় বসে বলেছে, হ্যাঁ তুই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলি, তুই এদেরকে নর্দমার কীট কেন বলিস? নর্দমার কীট ছাড়া আমি এদের কিছু বলতে পারি না। এটা সবগুলো নর্দমার কীট। হামিদ, হাসিনা, আজিজ, বেনজির, হাসিনার যতগুলো মন্ত্রী, যতগুলো এমপি, এমনকি বিএনপির থেকেও যারা এমপি হয়ে পার্লামেন্টে বসছে, সেগুলোও নর্দমার কীট। এই নর্দমার কীট মুক্ত করতে হবে, সারা দেশে হারপিক দিয়ে পরিষ্কার করতে হবে। বাথরুম যেভাবে পরিষ্কার করে এইভাবে বাংলাদেশকে পরিষ্কার করতে হবে। এবং আজিজ ইনঅ্যাডভার্টেন্টলি, আমি তাকে আবার ধন্যবাদ জানাই, সে অনেকগুলো সত্য বিতর্কিত ব্যাপার সে আমাদের পক্ষেই সাফাই, তার নিজের সাফাই গাইতে গিয়ে ইনঅ্যাডভার্টেন্টলি অসাবধানতা বশত প্রমাণ করে দিল। আজিজ আহমদ, তোকে আমি ধন্যবাদ জানাই অ্যাটলিস্ট এই সত্যগুলোকে উন্মোচিত করার জন্য। তোর মাথায় ঘটে বুদ্ধি কম, সেজন্য আমি করুণা করি, তবে তুই যে সত্য কথাগুলো বলে দিলি আজিজ, এই জন্য তোকে ধন্যবাদ একটা দিতেই হয়। এবং আরেকটি বিষয়, এই অডিও কথোপকথন প্রসঙ্গে আমি বলতে চাই দর্শকদের যে আমরা আল জাজিরার ইনভেস্টিগেটিভ যে টিম রয়েছে তাদের সাথে নাগরিক টিভির পক্ষ থেকে আমরা যোগাযোগ করেছি এবং বলেছি যে আজিজ আহমেদ তাদের বিরুদ্ধে একটি আইনগত পদক্ষেপ নেওয়ার যে হুমকি দিয়েছেন এটা নিয়ে তারা বিচলিত কিনা। তো তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে তাদের কাছে এই অডিওগুলোর ফরেনসিক রিপোর্ট রয়েছে এবং তারা বলেছে যদি আদালতে কোনো কিছু চ্যালেঞ্জ করা হয় সেই রিপোর্টগুলো তারা সেখানেই সাবমিট করবে এবং তারা এ নিয়ে মোটেও বিচলিত নয়, কারণ তারা তো এভিডেন্স বা কোনো প্রমাণ ছাড়া তো তারা এই ধরনের জিনিস তারা ব্রডকাস্ট করতো না একটি আন্তর্জাতিক গণমাধ্যমের যে রীতি বা নীতি অনুযায়ী। তো সেজন্য আসলে জেনারেল আজিজ এই যে চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জ করে কিন্তু তিনি নিজেই উল্টো বিপদে পড়তে যাচ্ছেন। আজিজ এতদূর সৎ সাহস হবে না, ওটা হচ্ছে তার ইমেজ একটা ফলসলি, একটা ফলস একটা ফাসাদ দিয়ে ঢেকে রাখার জন্য। আমি কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করব। তুই কোন কোর্টে যাবি? শুধুমাত্র বাংলাদেশের পাতা নয়, যেখানে যে হাসিনার নর্দমার কীট বিচারক গুলো যেখানে বসে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে বিচার হলে অন্য ব্যাপার। আল জাজিরাকে তো আর বাংলাদেশের কোর্টে এনে বিচার করা যাবে না। থার্ড পার্টি, থার্ড দেশে গিয়ে সেই কোর্টে এসে মামলা করতে পারে, করুক না। মামলা করার সাহস পাবে কোথায়? সে কি প্রমাণ করবে? এবং আজিজের পুরো ফ্যামিলিকে তো আমি চিনি, আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়, ওর বাসার 100 গজের ভেতরেই থাকে। আজিজের বাবা যে সেই পাকিস্তান আমল থেকে পিআই এর ওই এয়ারপোর্টের পোর্টার, লোডার, ওই যে ট্রলিতে করে সুটকেস নামিয়ে নিয়ে আসে প্লেন থেকে এবং প্লেনে ঢুকায়, ওই কাজ করতো তার বাবা। এবং তার বাবা মানে একজন কুলি, এবং সেই কুলি 72 সালে এই তাজমহল রোডে একটা বিহারির বাড়ি দখল করে বসে আছে। সে মারা গেছে, তার ছেলে পেলেরা, ওই জোসেফ, টিপু মারা গেল, এই সমস্ত কিছুর মানে একেবারে ওদের চাক্ষুষ বর্ণনা আমার সেই দুই আত্মীয়ের কাছ থেকে আমি শুনেছি। তারা তাকে ঘনিষ্ঠভাবে তাদের চেনে সেই 72-73 সাল থেকে। সুতরাং he comes from a very humble family, এবং এটা ব্রিটিশ আমলে বা পাকিস্তান আমলে আজিজ আহমদ বড় জোর একজন সুবেদার হয়ে রিটায়ার করত। কমিশন অফিসার হবার কোনো যোগ্যতা তার নেই, তার আইকিউ দেখেই বোঝা যাচ্ছে। আইএসএসবি কিভাবে পাশ করলো, টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে হয়তো করেছে, সবকিছুই সম্ভব। তো ওকে আমি করুণা করি, ঘৃণা করি, তবে আজিজকে আমি ধন্যবাদ দেই যে কতগুলো সত্য কথা আমাদের জন্য সে মনের অজান্তেই প্রকাশ করে দিয়েছে। শাহবাজ আজিজ আহমদ, তোকে ধন্যবাদ। তো এই পর্যায়ে দর্শকদেরকে আরেকটি কথা আমি জানিয়ে রাখতে চাই যে আমরা কারো ব্যক্তিগত ফোন আলাপ বা কারো ব্যক্তিগত কথোপকথন, টেক্সট, এগুলো আমরা আসলে প্রকাশের পক্ষে নই, কিন্তু কিছু কিছু সময় আসে যখন দেশ বা জাতির স্বার্থে আমাদের সেগুলো আসলে প্রকাশ করতে হয়। তো সেই ধারাবাহিকতাতেই আমরা আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে কর্নেল শহীদউদ্দিন খানের সাথে জেনারেল আজিজের বেশ কিছু কথোপকথন মানে টেক্সট যেগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে এসেছে। আমি একটু দেখাতে চাই, যেখান থেকে বোঝা যায় যে কর্নেল শহীদকে তিনি ইনিশিয়েট করেছিলেন, যেটা আমাদের তাজ হাশমি স্যার একটু আগে যিনি বলছিলেন যে অসংখ্য প্রমাণ রয়েছে যে কর্নেল শহীদকে তিনি কিভাবে কনভিন্স করার চেষ্টা করেছিলেন। তো এই ধরনের অসংখ্য টেক্সট নাগরিক টিভির হাতে এসেছে। আমরা সেগুলো, আমাদের একটি অনুষ্ঠান হতে যাচ্ছে কর্নেল শহীদউদ্দিন খানকে নিয়ে, সেখানে আমরা এগুলো আপনাদের উদ্দেশ্যে আমরা প্রথমবারের মতো এগুলো উন্মোচন করতে যাব। আগামী 28
ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায় কর্নেল শহীদুদ্দিন খান আসছেন নাগরিক টিভির পর্দায় প্রথমবারের মতো, এবং তিনি উন্মোচন করবেন এই অসংখ্য টেক্সট, এগুলোর রহস্য এবং তার সাথে কি কথোপকথন হয়েছিল সেগুলো আমরা তাকে জিজ্ঞাসা করব, এবং পাশাপাশি আমরা আরো উদ্ঘাটন করার চেষ্টা করব যে এই যে চ্যালেঞ্জ দিলেন একটি জেনারেল আজিজ আহমেদ, এর জবাবে তিনি কি বলবেন, বা এই যে মিথ্যাচার তিনি করলেন খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে, এর জবাবে তিনি কি বলবেন, সেগুলো আমরা আসলে কর্নেল শহীদুদ্দিন খানের কাছ থেকে জানার চেষ্টা করব। তো অনুষ্ঠানটি আশা করছি আপনারা কেউ মিস করবেন না। তো এ পর্যায়ে আমরা একটু দেখে নিতে চাই যে 2018 সালের প্রশ্নবিদ্ধ যে নির্বাচনটি ছিল, সেই নির্বাচন প্রসঙ্গে জেনারেল আজিজ খালেদ মহিউদ্দিনকে কি বলেছিলেন সেই অংশটুকু। ফল নিয়ে আসার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে সেনাপ্রধান হিসেবে আপনি নির্বাচনে ব্যাপক অনিয়ম হতে দিয়েছেন। আপনার মন্তব্য শুনবো। আমি একটু প্রশ্নও করতে চাই, সাথে নির্বাচনের পরপরই অন্যান্য বাহিনী প্রধানের সাথে আপনিও অভিনন্দন জানাতে গিয়েছিলেন সেই সময়কার আওয়ামী লীগের প্রধানকে, যিনি তখনও পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাই, এবং ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে। আপনার জানা আছে যে এরকম কখনো হয়েছে কিনা? এতে কি মনে হয় যে আপনি মনে প্রাণে আসলে এই দল যাতে ক্ষমতায় আসে সেটির চেষ্টা করছিলেন? নির্বাচনে 2018 সালের নির্বাচনের কথা বলছেন। এই 2018 যে ডিসেম্বরে 30 ডিসেম্বরে যে ইলেকশন হয়েছে এবং অন্যান্য গুলাতে যে ইলেকশন হয়েছে, ইলেকশনের দিনে কোনটাতে সবচেয়ে বেশি হলো ক্যাজুয়ালিটি হয়েছে বা এই ধরনের হয়েছে, কিলিং হয়েছে, অন্যান্য জিনিসগুলো হয়েছে? ভোট কেমন হয়েছে? কম্পেয়ার উইথ ভোট কেমন হয়েছে জেনারেল? ভোট কেমন হয়েছে? ভোট কেমন হয়েছে? সেটা দেখার দায়িত্ব আমার না। নো, সেটা দেখার দায়িত্ব আমার না। ভোট কেমন হয়েছে আপনি দেখেছেন কিনা? আপনি দেখেছেন কিনা? আপনি দেখেছেন কিনা? আপনি এটা মন্তব্য করেছেন ভালো নির্বাচন হয়েছে। না, জাস্ট এ মিনিট। আমার দায়িত্বটা কি? টু এনশিওর, অ্যাসিস্ট আদার্স টু মেইনটেইন অর এনশিওর ল এন্ড অর্ডার সিচুয়েশন। আপনি, আই উইল টক অন ল এন্ড অর্ডার সিচুয়েশন। ভোট কেমন হয়েছে? আপনি যদি এখন যদি ভোটার যদি না যায়, আপনি যদি ক্যান্ডিডেট যদি বাসায় বসে থাকে, আপনি যদি ক্যান্ডিডেট সিলেকশনে যদি ইয়েতে থাকে, আচ্ছা সেদিন বলেন যে তাহলে যখন হলো ডক্টর কামাল হোসেন সাহেব যখন হলো কয়টার সময় গিয়েছিলেন ভোট কেন্দ্রে? হোয়াট ওয়াজ হিজ কমেন্ট? দুপুরের আগে। ফখরুদ্দিন ঠিক আছে, আলমগীর সাহেব যখন আপনাকে সেগুলো নিতে হবে। 11টার সময় উনি কি মন্তব্য করেছিলেন? আমরা তাদের মন্তব্য অনেকবার শুনেছি। আমরা আপনার মন্তব্য শুনতে চাই। আপনি মনে করেন যে সেই নির্বাচনটি ভালো হয়েছে? আমরা তাদের মন্তব্য অনেক শুনেছি। আপনি মনে করেন? আমি ফ্রম ল এন্ড অর্ডার সিচুয়েশন পয়েন্ট অফ ভিউ, যেটা হলো সেনাবাহিনীর দায়িত্ব ছিল। ওকে, ফ্রম ল দায়িত্ব ছিল টু অ্যাসিস্ট। ওকে, আমরা আমি মনে করি এইখানে ঠিক আছে না, এইখানে আমার যে বক্তব্যটা সেটা হলো যে ইট কমেন্সুরেটস। ওকে, সরি। তো আপনি দেখলেন যে তিনি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকাকে তিনি তার অংশটুকু ডিফেন্ড করার চেষ্টা করছেন, যে ল এন্ড অর্ডার সিচুয়েশন সেটাই তার দায়িত্ব, নির্বাচন কেমন হয়েছে সেটা কিন্তু তিনি এড়িয়ে গেলেন খুব কৌশলে। এটা নিয়ে যদি আপনি মন্তব্য করেন। এড়াতে পারেনি। আমি খালেদ মহিউদ্দিনের চেয়ারে বসা থাকলে ওই বিবিসি টেলিভিশনের একটা ক্লিপ তাকে দেখাতাম, যেখানে বিএনপির ভোটাররা যখন ভোট কেন্দ্রে যাচ্ছে তখন আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে ওখান থেকে বের করে দিচ্ছে। সেখানে একটা আর্মি ট্রাক দাঁড়িয়েছিল এবং সেখানে তারা হেল্প বলে আর্মির কাছে সাহায্য চাচ্ছে। আর্মিরা দু তিনজন নিচে ছিল, তারা লাফ দিয়ে ট্রাকে উঠে ওই ট্রাকটা বুম করে চলে গেল। মানে এই ক্লিপ কি আজিজ আহমদ দেখেনি যে তোমার সেনাবাহিনী জনগণকে একটা প্রোটেকশন না দিয়ে ওখান থেকে পালিয়ে চলে গেল এবং বিএনপির ওয়ার্কারদের আওয়ামী লীগের ওয়ার্কাররা পিটালো বেধড়ক, তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দিল না? নাম্বার 1। নাম্বার 2, আজিজ আহমদ বলছে যে তার দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, রক্ষাবেক্ষণ করা। বিভিন্ন জায়গায় সারা দেশে এই যে বিএনপির লোকদেরকে, ভোটারদেরকে ভোট কেন্দ্রের 1 কিলোমিটার ভিতরে আসতে দেওয়া হয়নি, যেটা লোটাস কামাল এবং কাজী জাফরুল্লাহর ভিডিও আছে প্রকাশ্যে। তারা আওয়ামী লীগের কর্মীদেরকে ইলেকশনের কদিন আগেই বলেছিল যে নির্বাচনের দিন বিএনপি বা অপোজিশনের কোনো ভোটার যেন ভোট কেন্দ্রের 1 কিলোমিটার ভিতরে না আসে, আসলে এদেরকে পিটিয়ে বের করে দেবে, আইন আদালত পুলিশ যা করার সেটা আমরা করব। তো ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো
বহু জায়গায় বহু ডকুমেন্টারি এভিডেন্স আছে যে লোকজনকে ভোট দিতে দেওয়া হয় নাই। এবং ডক্টর কামাল হোসেন সেই দিন 11টার সময় কি বলেছিলেন? আরে বাবা, ডক্টর কামাল হোসেন আর মির্জা ফখরুল মিলে তো একটা পাতানো খেলা খেললো। দিল্লির নির্দেশে কামাল হোসেন এবং ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির উঁচু উঁচু উপরের দিকে নেতৃবৃন্দ, যারা আমি বহুবার বলেছি 18 নির্বাচনের আগে তারা স্যুট টাই পরে মোদির সঙ্গে দেখা করতে গেল। কেন গেল? ওদের কল্লা ধরে জিজ্ঞেস করা উচিত, মির্জা ফখরুল ইসলামের কলার ধরে জিজ্ঞেস করা উচিত, আপনি নির্বাচনের কদিন আগে ভারতে গেলেন কেন? আমির খসরু মাহমুদ চৌধুরী কেন? নিশ্চয়ই মোদির আশীর্বাদের জন্য। তো মোদির আশীর্বাদ পুষ্ট এই তথাকথিত অপোজিশনের জোট, বিরোধী দলীয় জোট, যেটা প্রাক্তন বাকশালী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা পাতানো খেলা হলো মোদির ইশারায়। এবং সেখানে কামাল হোসেন যদি বলে থাকেন যে নির্বাচন ভালো হয়েছে, আরে তারা তো বলবেই, তারা এবং আজিজের ভেতর কি কোনো পার্থক্য আছে? সবচেয়ে বড় কথা, তুই বেটা আজিজ, তুই যদি সত্যি সত্যি নির্দলীয় হতি, আপনি যেটা বলেছেন, সে হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগেই তাকে কংগ্রাচুলেট করছে। সবচাইতে বড় ব্যাপার, নির্বাচনের দিন বা পরের দিনই বলেছে তার জীবনে এত ভালো নির্বাচন দেখেনি। ওরা তো ডানে বামে কানের নিচে থাপড়ানো দরকার, প্রকাশ্যে জুতা পেটা করা দরকার আজিজের মতো নর্দমার কীটদের, যারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এত ভালো নির্বাচন হয়নি। সেই আজিজ কোন মুখে বলে যে সে নিরপেক্ষ এবং ইলেকশন কমিশন নির্বাচন নিয়ন্ত্রণ করবে, সে আইন কানুন নিয়ন্ত্রণ করবে? আর এই বেটার বেনজিরের পুলিশ আর আজিজের সেনাবাহিনী আর র্যাব কি সেদিন নির্বাচন হতে দিয়েছিল? কোন নির্বাচন হয়েছে বাংলাদেশে? কোন বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে? এবং আজিজের রোল হচ্ছে প্রত্যক্ষভাবে সে নির্বাচনকে সাফাই গেয়েছে। সে যদি নিরপেক্ষ হতো, মুখ তার বন্ধ থাকতো। সে হাসিনাকে কংগ্রাচুলেট করতে যাচ্ছে, সেনাবাহিনীর প্রধান কেন একজন রাজনীতিবিদ নির্বাচনে জিতেছে এবং প্রধানমন্ত্রী হওয়ার আগেই তাকে কংগ্রাচুলেট করবে, ফুল দেবে? এটা কি ধরনের ফাজলামি? এগুলোকে আদালতে নিয়ে পেটানো উচিত, যাবজ্জীবন জেলে রাখা উচিত। মিথ্যুক সব। অসংখ্য ধন্যবাদ স্যার। তো পরবর্তী প্রশ্নে যাবার আগে আমি বেশ কিছু দর্শক একটি মন্তব্য করেছেন। তারা জানতে চেয়েছেন যে নাগরিক টিভি কি জেনারেল আজিজ আহমেদ এবং কর্নেল শহীদুদ্দিন খানকে মুখোমুখি করতে পারবে কিনা কোনো টক শোতে, এটি তারা জানতে চেয়েছেন। বা অনেকে বলেছেন যে আজিজ আহমেদকে তারা আমাদের নাগরিক টিভির পর্দায় দেখতে চান একটি সাক্ষাৎকারে। তো দর্শক, আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে আজকেই আমি জেনারেল আজিজ আহমেদকে আমি ব্যক্তিগতভাবে তাকে আমি টেক্সট করেছি এবং টেক্সটটি তিনি সিন করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তিনি আমার টেক্সটটি তিনি দেখেছেন। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি নাগরিক টিভিতে এসে খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে যে কন্ট্রোভার্সি গুলো হয়েছে সেগুলোর জবাব যদি তিনি চান, তিনি আমাদের প্ল্যাটফর্মে দিতে পারবেন। তো তাকে আমি টেক্সট করেছি ব্যক্তিগতভাবে এবং তিনি সেটি দেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তিনি আমাকে কোনো জবাব দেননি এখনো পর্যন্ত। তো আমরা এখনো অপেক্ষায় আছি যে তিনি যদি কোনো জবাব দেন, আমাদের প্ল্যাটফর্মে তিনি আসতে চাইলে তিনি আসতে পারবেন, এবং তিনি যদি চান কর্নেল শহীদুদ্দিন খানের সাথে মুখোমুখি হতে, সেটিও আমরা করতে পারবো। তো এখন আমরা তার উত্তরের অপেক্ষায় রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তিনি আমাদের এই টেক্সটের কোনো উত্তর তিনি দেননি। অতএব তিনি আসতে চাইলে আমাদের প্ল্যাটফর্ম তার জন্য ওপেন আছে। তিনি তাকে নিয়ে যে কন্ট্রোভার্সি গুলো হয়েছে সেগুলো যদি তিনি ক্ল্যারিফাই করতে চান, তিনি আমাদের প্ল্যাটফর্মে করতে পারবেন। তো এ পর্যায়ে আমি ডক্টর তাজ হাশমি, আমি একটি প্রশ্ন আপনাকে করবো যে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বলেছে যে গুমের অভিযোগগুলো বিশ্বাসযোগ্য, এবং জাতিসংঘের এই মনোভাবের ফলে শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সেনাবাহিনী প্রত্যাহারেরও একটি জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। তো এ নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমিও তাই মনে করি যে বল যখন নড়ছে, এখন বলটা আর থেমে নেই, বলে খেলা হচ্ছে মাঠে, শামীম ওসমানের ভাষায়। তোদের বিরুদ্ধে এখন খেলা হচ্ছে, এবং এই খেলায় বলে তাদের কাছে বলটা পৌঁছাবে না, বল অন্যেরা খেলে তাদের গোলে ঢোকাবে, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র অ্যাটলিস্ট
এবং মানবাধিকার পৃথিবীর বিভিন্ন জায়গায় হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে মানবাধিকার যতগুলো দল যতগুলো সংগঠন আছে সবাই বলে একটা করে লাথি দেবে এবং আওয়ামী লীগ সরকারের অবৈধ সরকারের গোল দেবে। এবং জাতিসংঘ যখন এটা করবে, এটা কোয়েশ্চেন অফ টাইম, আমি তো মনে করি এটা করবে, এই যে বাংলাদেশের পিস মিশন বন্ধ করে দেবে, তখন তো দেখা যাবে আর্মির ভেতরে একটা অসন্তোষ দানা বেড়ে উঠলেও উঠতে পারে। এবং আমি সেনাবাহিনীর সদস্যদের বলছি যে নিজেদের ভবিষ্যতের সঙ্গে দেশের ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত, সবাই কিন্তু পালাতে পারবেন না। আজিজ আহমদ পালাতে পারবে কিনা আমার সন্দেহ আছে, বেনজির পারবে না। আর বেনজির হয়তো পালিয়ে ওই যে কতগুলো দেশ আছে যারা চোর ডাকাতদেরকে আশ্রয় দেয়, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ওই সমস্ত দেশে যেতে পারবে। কোন সভ্য পাশ্চাত্যের কোন দেশে গিয়ে আরামায়েশে বাকি জীবন কাটাতে পারবে না। সুতরাং তাদের সেনাবাহিনীর সদস্যদের বলছি, লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচে এর উপরে এগুলো সব বিক্রি হয়ে গেছে। যারা লেফট কমান্ড পজিশনে সিও, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্টদের বলছি, সুবেদার, হাবিলদারদের বলছি, আপনাদের দেশপ্রেমের যে দেশপ্রেম আছে সেটা অ্যাটলিস্ট প্রদর্শন করুন। এই অবৈধ সরকারকে সমর্থন দেবেন না, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরও বিচার করবে। সুতরাং আমি তো মোটামুটি খুশি যে একটা কিছু ভালো কথা শুনবো আমরা এই কয়েক সপ্তাহের ভেতরে। তো এবার আরেকটি ভিন্ন ধরনের প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। আপনি জানেন যে স্বাধীনতার যে 50 বছর পূর্তি হচ্ছে, বা এই সরকার দাবি করে থাকে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা তারা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করছে, কিন্তু এই সরকারের আমলে মুক্তিযোদ্ধারা কতটা উপেক্ষিত সেটা প্রকাশ পেয়েছে সম্প্রতি টিটো রহমানের সাথে কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিমের এক সাক্ষাৎকারে। চলুন আমরা সেই সাক্ষাৎকারের একটু অংশ বিশেষ দেখে নেই, তারপর আমি আলোচনায় ফিরে আসবো। আপনি মুখে মুখে সারাদিন চিল্লাবেন, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাবেন, 30 লক্ষ শহীদকে সম্মান জানাবেন, কারণ তারা সম্মান নেওয়ার জন্য তো মাটির উপর আসতে পারতেছে না। আর যারা জীবিত আছে তাদেরকে অসম্মান করবেন। আপনি কি জানেন যে মুক্তিযুদ্ধের যে ভাতা, মুক্তিযোদ্ধাগণের যে ভাতা, বীর প্রতীকের যে ভাতা, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তমের যে ভাতা, অনেক লোকে ডিসেম্বর মাসে 6 মাস পর পর যে ভাতা দেওয়া হয়, সেই ভাতা এখন পর্যন্ত তাদের ব্যাংকে জমা হয় নাই, কারণ বাজেট নাই। বাজেট নাই বলে বীর মুক্তিযোদ্ধাগণের খেতাবের ভাতা বা মুক্তিযোদ্ধাগণের ভাতা অনেক ব্যক্তি পায় নাই। আমি এটা আপনাকে জানাইলাম আজকে। ইউ গোইং টু ইট। অথচ আপনি কিন্তু কোটি কোটি টাকা খরচ করতেন আতশবাজি পোড়াইতে, বিজয়ের উৎসব করতেছেন, 18 তারিখ সন্ধ্যাবেলা করেছেন, সারাদিন সারা রাত করতেছেন। আপনি কত কোটি টাকা পাচার করেছেন অনলি গড নোজ। ওকে, আপনার তো স্যার আপনি শুনলেন, আপনি এ ব্যাপারে যদি কিছু বলেন। এত দ্বিমত করার কিছু নেই। সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি একটা খবর দেখলাম, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, যে শেখ হাসিনাকে পার্লামেন্ট সরকার প্রতিদিন তার তহবিলে 10 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটা উনি তার ডিসক্রিশনে খরচ করবেন। মানে কোনো জায়গায় যাবে, একটা স্কুল, কলেজ, হাসপাতাল, কাউকে সাহায্য করা, বিদেশে পাঠিয়ে দেওয়া, এই যে ডিসক্রিশন প্রাইম মিনিস্টার ফান্ড, এটা প্রতি মাসে না, প্রতিদিন 10 কোটি। তার মানে বছরে 3600 কোটি, 10 বছরে কত, 36,000 কোটির মতো। এই টাকাগুলো তো হাসিনাকে দেওয়া হচ্ছে, তাকে তো আর টাকা মারার আর কোনো দরকার পড়ে না। তার ছেলে, বোন, ভাতিজা, ভাগিনা। জি, আপনি যে প্রসঙ্গে কথা বলছেন স্যার, এটি আমাদের ক্যাপ্টেন শহীদ ইসলাম তিনি লিখেছেন যে পার্লামেন্ট অ্যাপ্রুভস টাকা 10 crore ডেইলি এক্সপেন্স ফর প্রাইম মিনিস্টার্স অফিস, এবং তিনি প্রশ্ন করেছেন যে ওয়াই সো মাচ মানি নিডেড, এবং এর তো কোনো অডিটও হচ্ছে না এবং কোনো চেক এন্ড ব্যালেন্স নেই। নিশ্চয়ই এটার জবাবদিহিতা আমাদের বাংলাদেশের লোকজন তো এমনি লাফায় যে তারা খুব সচেতন, রাজনৈতিকভাবে সচেতন। সবচাইতে অসচেতন অন্ধকারের ভিতর নিমজ্জিত জাতিগুলোর একটা হচ্ছে বাংলাদেশের লোকজন। তাদের ওই কৌতূহল নেই, সৎসাহস তো দূরের কথা, কৌতূহল নেই, বোঝার ক্ষমতাও নেই যে এই ধরনের একটা ব্যাপার ঘটছে বাংলাদেশে,
এবং এই যে প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে সে যে অবৈধ, আপনি যে কোনো হুজুরের কাছে যান, গিয়ে বলেন যে এই যে রাতের বেলা নির্বাচন, এই যে টাকা পয়সা লুটপাট, এই যে, তারা বলবে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয় আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয়। তারা আল্লাহর উপর বলটা পাঠিয়ে দিয়ে নির্বিকার। আমি একটু আগেই দেখলাম, আমি এটা না বললে থাকতে পারছি না, ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এক জায়গায় ওয়াজ করছেন, সেখানে খুব গর্বের সঙ্গে বলছেন লোকাল পুলিশ অফিসার, এসপি এবং অন্যান্য অফিসাররা তাকে সম্মানের সঙ্গে নিয়ে ওয়াজ মহফিলে নিয়ে আসছেন। কেন? কেননা উনি তো আর এটা বলবেন না যে পুলিশ বাহিনী বেনজির থেকে শুরু করে সবগুলো চোর ডাকাত। কোন ওয়াজে যদি কাউকে ইনফ্লুয়েন্সিয়াল লোককে চোর ডাকাত বলে কোন পীর সাহেব, কোন হুজুর, তো তাদের মহফিলে কেউ যাবেও না, টাকা পয়সাও আসবে না। সুতরাং দেশের জনগণ ওই ধরনের লোকদের কাছ থেকে ধর্মের নামে আফিমকে নিমজ্জিত। শেখ হাসিনা প্রতিদিন 10 কোটি টাকা তাকে দেয়া হচ্ছে, 10,000 টাকা দেওয়া হলেও এটা প্রশ্নবিদ্ধ ব্যাপার যে তাকে 10 টাকাই বা কেন দেবে। কিসের প্রাইম মিনিস্টার কফার? কানাডার প্রাইম মিনিস্টার এই জাস্টিন ট্রুডোর কি ওরকম কোনো ফান্ড আছে? ইচ্ছা করলে কাউকে $50 দিতে পারবে? পারবে না। আর নিজের পকেট থেকে, নিজের বেতন থেকে দিতে পারে। কিন্তু এই বিল জো বাইডেনই বলেন আর জাস্টিন ট্রুডোই বলেন, তাদের কাছে সরকারের অডিট ছাড়া, বাজেট ছাড়া এই $50 দেওয়া হয় না যে তোমরা যাকে ইচ্ছা তাকে খরচ করো। এটা কি তার পকেট খরচ? ওর বেতনের বাইরে তাকে 1 পয়সাও দেওয়ার কথা না। কি এই অনাচার গুলো দেশের যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা হয়তো এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন। যতদিন পর্যন্ত আপনাদের ভিতরে সচেতনতা না আসবে যে এই নমরুদি বেগম প্রতিদিন 10 কোটি টাকা নিয়ে যাচ্ছে, এটা কি তার বাপের সম্পত্তি? এই কথা বলার সৎসাহস যতদিন পর্যন্ত আপনারা অর্জন করতে পারবেন না, ততদিন মাথার উপরে এই নমরুদি বেগম আর তার সহচররা শাসন করবে। You don't deserve anything better. You don't deserve anything better. একটা দেশ ডিজার্ভ করে নেতৃত্ব। তারা কেমন তার উপর নির্ভর করে তাদের নেতৃত্ব। যেখানে 10টার মধ্যে 9টা অফিসার চোর, ডাকাত, লুটেরা, তাদেরই আত্মীয় স্বজন দেশ চালাচ্ছে এবং চুরি বিদ্যা বড় বিদ্যা যাদের ফিলসফি, সে দেশে কোনো গণতান্ত্রিক বা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এর জন্য বিপ্লব দরকার। বিপ্লব ছাড়া নির্বাচন দিয়ে আরেকটা দল ক্ষমতায় আসবে, তারাও একই জিনিস, মুদ্রার এপিঠ আর ওপিঠ। আপনারা কি মনে করেন কালকে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হলে দেশে শোনাই শোনাই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, নাকি আবার হাওয়া মহলের মতো দৌড়াবে? এই যে ছাত্র নেতা, বিএনপির দলীয় ছাত্র নেতা যারা এরশাদের আমলে আন্দোলন করেছিল, তাদের এক একটার আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, কলা গাছ নেই। কারোরই কোনো নীতি, আত্মসম্মান, এই যে হালাল হারাম, আল্লাহর ভয়, সেটাও তাদের নেই। তারা শুধু মনে করে ঈমান থাকলে তারা বেহেশতে চলে যায়। এই যে অপশিক্ষা ধর্মের নামে, এটাই আমাদের দেশে গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের যে উদাহরণগুলো আমরা দেখছি আজিজ এবং বেনজির এবং হাসিনার পেটোয়া বাহিনীর শুরুতে, এগুলোর জন্য জনগণও কিন্তু প্রত্যক্ষভাবে দায়ী। কি বলবো, এটা বলে দুঃখের কথা বলে তো শেষ করা যায়। ধন্যবাদ স্যার। আমি পরবর্তী বিষয়ে যাওয়ার আগে আমি একটি দর্শক, তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নের একটু জবাব আমি দিতে চাই। কবির আহমেদ নামে একজন, এটি সম্ভবত ফেক আইডি হবে বলে আমি মনে করছি। তিনি বলেছেন যে নাগরিক টিভি কি আনভিরের টাকা খেয়ে ম্যানেজ হয়ে গেছে? মুনিয়া হত্যার বিষয় নিয়ে কিছু বলতে শুনি না, এই বিষয়ে সাকিব ভাইয়ের কাছে জানতে চাই। তো প্রিয় দর্শক, আমি এই বিষয়ে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে মুনিয়াকে নিয়ে যারা এখন মায়াকান্না দেখাচ্ছে বা মুনিয়ার জন্য প্রতিদিন টকশো করছে, আমি বলতে চাই এদের অনেকেই প্রচন্ড মাত্রায় ভণ্ড। আমাকে ভণ্ড এই জন্যই বলতে হচ্ছে যে মুনিয়ার জন্য যখন তারা লাইভে নাগরিক টিভি প্ল্যাটফর্ম ইউজ করে বলেছিল যে আমরা
মুনিয়ার বোনকে আমরা আর্থিকভাবে সহযোগিতা দিব, আইনগত সহযোগিতা দিব, এবং সেজন্য আমরা এখান থেকে ফান্ড কালেক্ট করব। তখন নাগরিক টিভির পক্ষ থেকে আমরা যখন ফান্ড কালেক্ট করার একটা উদ্যোগ নিলাম, তখন এই ভন্ডরা $1 দিয়েও কেউ সাহায্য করেনি। তখন এই নাজমুস সাকিব এবং টিটো রহমানই নিজেদের পকেটের টাকা মুনিয়ার বোনকে দিয়েছিল, যাতে সে কিছুটা হলেও সহযোগিতা পায়, আর্থিক সহযোগিতা পায়, আইনগত সহযোগিতা পায়। তো আজকে যারা বড় বড় কথা বলছেন, তারা $1 দিয়েও কিন্তু কেউ সাহায্য করেনি মুনিয়ার বোনকে। ফর অন রেকর্ড, এটি আমরা কখনো বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হলাম, কারণ এখন তাদের যে মায়া কান্না দেখতে পাচ্ছি, এর পিছনে তাদের হিডেন কোনো এজেন্ডা থাকতে পারে বলে আমরা মনে করি। তো সেটা একটু ক্লিয়ার করা প্রয়োজন বলে আমি এটা বললাম। আর মুনিয়ার বিষয়ে আমরা আনভিরের কাছ থেকে টাকা খেয়েছি এ কথা যারা বলছেন, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করতে চাই, যদি কোনো ধরনের প্রমাণ থাকে আপনারা প্রমাণটি নিয়ে হাজির হন যে নাগরিক টিভি টাকা খেয়েছে। আর আমরা মুনিয়ার বিষয়ে অনেকদিন ধরে নিশ্চুপ বলছেন যারা, তাদেরকে মনে করে দিতে চাই যে আমরাই প্রথম আপনাদেরকে বলেছিলাম যে মুনিয়ার বিষয়ে সর্বশেষ আপডেট আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। যেমন আনভির সোবান যখন লন্ডনে গিয়েছিল, সেই সংবাদটি কিন্তু আমরাই প্রথম ব্রেক করেছিলাম, এবং মুনিয়া সম্পর্কিত যত অডিও কল রেকর্ড সেগুলো আমরাই কিন্তু মুনিয়া আনভিরের কল রেকর্ডগুলো আমরাই প্রকাশ করেছিলাম, এবং মুনিয়ার বিষয়ে একাধিক টক শো আমরাই করেছিলাম। কিন্তু বর্তমানে এই মামলাটি এখন একটি স্থবির অবস্থায় রয়েছে, এবং এই মামলাটি নিয়ে এখন নতুন কোনো আপডেট নেই, এবং পিবিআই তদন্ত করছে, এবং তদন্ত রিপোর্টের একটার পর একটা ডেট তারা পিছিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত, এবং আমরা রাজনীতির পরিস্থিতি নিয়ে এখন আলোচনা করতে আমরা বেশি আগ্রহ জনগণের মাঝে দেখতে পাচ্ছি। সেজন্য আমরা ওই বিষয়ে মূল ফোকাস করছি, কারণ এখন মুনিয়া বা আনভির ইস্যুতে নতুন কোনো আপডেট দেওয়ার মতো কিছু নেই। যদি থাকতো তাহলে অবশ্যই আমরা দিতাম, এবং আমরা ওই ধরনের আপডেট কখনোই আপনাদেরকে দেব না যেখানে কেউ এসে বলবে যে আনভির সোবহান লন্ডনে গিয়েছেন, তিনি তার ব্লাড ট্রান্সপ্ল্যান্ট করে তার ডিএনএ চেঞ্জ করবেন। এ ধরনের উদ্ভট একটা থিওরি যদি কেউ দেয়, সেটিকে আমরা ইনডোর্স করব না, এবং সেটা না করার কারণে যদি আপনারা মনে করেন যে আমরা আনভিরের থেকে টাকা খেয়েছি, তো ইটস ভেরি স্যাড। আমরা আমাদের নীতি এবং নৈতিকতার দিক থেকে সর্বোচ্চ সততার সাথে কাজ করে যাই। তাই যারা এ ধরনের মায়াকান্না দেখাতে আসছেন বা এ ধরনের কথা বলছেন, আমি মনে করি তাদের একটা হিডেন ইন্টারেস্ট বা হিডেন এজেন্ডা থাকতে পারে। নাগরিক টিভি কোনো হিডেন এজেন্ডা নিয়ে কাজ করে না। তো আমি আশা করি এই বিষয়টি আপনারা আমার অবস্থান বা আমাদের নাগরিক টিভির অবস্থান বুঝতে পেরেছেন, এবং আমরা এই নিয়ে আরো কথা বলবো। আগামীকাল আমাদের একটি টক শো রয়েছে 27 ডিসেম্বর, সেটিতে আমরা এটি নিয়ে আরো কথা বলার আমাদের ইচ্ছা রয়েছে। তো আমাদের কি সংযুক্তি হয়তো হ্যাঁ না জি তো তাজাসমি, আমি দুঃখিত, আমি অনেক সময় নিয়ে নিলাম। না, আমি একটু মন্তব্য করব। জি যখন নিয়মিতভাবে নাগরিক টিভি মুনিয়ার উপরে আনভিরের ব্যাপারে শো করত, তখন এই দর্শক শ্রেণী আবার বলতো খালি মুনিয়া মুনিয়া করছেন, মুনিয়া ছাড়া কি আর কোনো ইস্যু নেই। তো বাংলাদেশের অস্থির পাবলিক যেটাকে বলে, এই অস্থির পাবলিককে আপনি কোনো কিছু দিয়েই সুখী করতে পারবেন না, খুশি করতে পারবেন না। আপনি যখন এটা করবেন, স্যার আমার সবচেয়ে দুঃখ লাগে কি, এই যে ষড়যন্ত্র তত্ত্ব তারা খোঁজে, এই যে আমাদের সামান্য একটু নীরবতাকে তারা মনে করছে যে আমরা আনভিরের থেকে টাকা খেয়ে আমরা অনুষ্ঠান বন্ধ করি। আমার কথা হচ্ছে আমরা অনুষ্ঠান কি নিয়ে করব, কারণ এটা তো নতুন কোনো আপডেট নেই। কারণ পিবিআই এই মামলার তদন্ত করছে, এবং তারা একের পর এক ডেট চেঞ্জ করছে। কবে তারা পিবিআই তাদের রিপোর্ট দিবে তার উপরে না হয় আমরা একটা আলোচনা করতে পারি, কিন্তু রিপোর্ট তো তারা দিচ্ছে না। তো নতুন কোনো আপডেট যেহেতু নেই, তা আমরা কি নিয়ে কথা বলবো? না নিশ্চয়ই দেবে না। এই যে সাগর রুনির কেসটা দেখেন না, কত বছর হয়ে গেল। ওই সাগর রুনি কেসের চ্যাম্পিয়নশিপ নিয়ে ইকবাল সোবহান চৌধুরী অ্যাডভাইজার হয়ে গেল। কত সে মহিউদ্দিন খান আলমগীরের অফিসে হুমকি দমকি করলো, করে ঠোরে চাপ প্রয়োগ করে হাসিনা তাকে টাকা দিয়ে কিনে অ্যাডভাইজার বানিয়ে দিল। এখন তারা কি মনে করে যে নাগরিক টিভি বা আমরা যারা মুনিয়া হত্যার, আমি তো আনভির এবং তার বাপ দাদা সবগুলোকেই নিয়ে আলোচনা করেছি, যে আনভিরের বাবা ছিল একজন মুদ্রাক্ষরিক টাইপিস্ট, ঢাকা মিউনিসিপ্যালিটির একটা টাইপিস্ট। এখন কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না, তার ছেলেরাও জানে না। এবং এরা আদালতকে কিনে নিয়েছে। আদালতকে কেনা যায়, বিচারকদের কেনা যায়। প্রত্যেক বেটা বা বেটির একটা দাম আছে, পয়সা দিলেই তাদেরকে কিনে ফেলা যায়। সুতরাং তারা নাগরিক টিভিকে পয়সা দেবে কেন, আমাকে পয়সা দেবে কেন? সুতরাং এদের কথা গায়ে মাখবেন না। আপনি ডান দিকে গেলে বলবেন বাম দিকে যাচ্ছেন না কেন, বাম দিকে গেলে বলবেন শুধু বাম দিকে যাচ্ছেন, ডান দিকে যাচ্ছেন না কেন। আপনি পানি খেলে বলবে আপনি পানি খাচ্ছেন কেন, শরবত খাচ্ছেন না কেন। চা খেলে বলবে কফি খাচ্ছেন না কেন। এই অর্বাচীন জাতি বহু লোক আছে যারা সমস্ত শো দেখে, আর তারা অকথ্য ভাষা গালাগালি করে,
তারা সৌজন্যমূলক ভাবে এই যে ফেসবুকেই মনে করেন আপনার সঙ্গে ইন্টারেক্ট করছে, আপনার সঙ্গে দ্বিমত হলেই আপনাকে একটা গাল দেবে, অজস্র অকথ্য ভাষাটা গাল দেবে, কেন এদের আপব্রিঙ্গিং এ ওই রকম। এই এবং স্যার সবচেয়ে যেটা অবাক লাগে যে আপনার মতো একজন মানুষকে যখন তারা নাস্তিক বলে, এটা আমার কাছে সবচেয়ে বেশি বিস্ময় আমার কাছে। ওটা তো একটা নম্র গালি, নাস্তিকের চাইতেও আরো অনেক কিছুই বলে। এবং যেই তাদের ব্রেইন ওয়াশ করা সেলের ভিতরে আমি একটা খোঁচা দেই যে আরে এটা কি, তখনই তারা আমাকে নাস্তিক বানিয়ে দেয়। এবং এদের আমি 2 পয়সা দাম দেই না, এবং আমি মনে করি আমার কথা আমি বলেই যাব। নাগরিক টিভি আমি এই জন্যই আসি যে নাগরিক টিভি সৎসাহস আছে, তার সত্য কথা বলে। সুতরাং আমি আপনাদের কনক সার্ভার এবং যারা যারা আপনাদের অনুষ্ঠানে আসেন সবাইয়ের প্রতি হ্যাটস অফ। নমরুদি বেগমের বিরুদ্ধে যারাই কথা বলেন আমি তাদের সহযোগী। এবং এই আনভীর ভাই এই বড় বড় ব্যবসায়ী, বড় বড় হাউস সবগুলোই তো নমরুদি বেগমকে পয়সা দেয়। এবং নমরুদি বেগম, বেনজির আহমদ, আজিজ আহমদ, আনভীর এর সব একই একই গোয়ালের শুকর ছানা। এদের সম্বন্ধে কি বলবেন? এগুলো সব নর্দমার কীট। এবং একজন দর্শক খুব চমৎকার একটি মন্তব্য করেছেন, তিনি লিখেছেন যে লাইফ ইজ টু শর্ট টু আর্গিউ উইথ স্টুপিড পিপল। নিশ্চয়ই। তো স্যার এ পর্যায়ে আমি আপনার প্রাক্তন ছাত্র বেনজির আহমেদের প্রসঙ্গে একটু আসতে চাচ্ছি। বেনজির আহমেদের বিলাসবহুল রোলেক্স ঘড়ি নিয়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়েছে, এবং সব মিলিয়ে একটা অনুসন্ধানে দেখা গিয়েছে যে তার হাতে যে রোলেক্স ঘড়িগুলো রয়েছে সেগুলোর বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। তো প্রশ্ন হচ্ছে তার এই টাকার উৎস কি? আমি আমার ওই প্রাক্তন ছাত্র মানে যারা আমার সঙ্গে কোর্স করেছে তাকে একটা বুদ্ধি দে, তুই বেটা বল যে মালয়েশিয়া এবং দুবাই এবং আর অনেকগুলো জায়গায় ব্যাংককে ফেক রোলেক্স পাওয়া যায়, দেখতে অবিকল অরিজিনাল রোলেক্স এর মতো। $50-60, খুব বেশি হলে $100 দিলেই আপনি একটা $25,000 দামের বা $15,000 দামের রোলেক্স ঘড়ি কিনতে পারবেন। সে বলবে আমি তো অ্যাফোর্ড করতে পারি না, যে বেতন পাই একটা রোলেক্স ঘড়ি কিনতে হলে আমার সারা জীবনের আয় দিয়েও সম্ভব না। আমি তো এগুলো ফেক, এগুলো তো আসল না। হা হা করে একটু হাসি দিয়ে তুই বলে দে বেনজির যে এগুলো আসলে ফেক রোলেক্স, অরিজিনাল না। তাহলে যদি কিছুটা তোর মাথায় তো নিশ্চয় আজিজের চাইতে বুদ্ধি একটু বেশি আছে, কারণ MA পাস করেছে ইংরেজি ডিপার্টমেন্টে, BCS পরীক্ষা দিয়ে পুলিশ সার্ভিস পেয়েছে। ওই আজিজের চাইতে তো নিশ্চয় একটু লেখাপড়া বেশি জানে, তো ইংরেজি বাংলা দুটোই ভালো বলে। সুতরাং সে ওইভাবে যদি সাফাই দিতে পারে তাহলে বেনজির আহমদ এমনি তো মহাবিপদে আছে, তো বিপদ থেকে কিছুটা নিষ্কৃতি পাবে। পালানোর রাস্তা তো পশ্চিম দিকে নাই, পূব দিকে আছে, বা ওই দিকে পশ্চিম দিকে দুবাই পর্যন্ত, সৌদি আরব পর্যন্ত, এর বাইরে যেতে পারবি না। সুতরাং এসব জায়গায় কোথাও যা, পালিয়ে টালিয়ে যা, আর এই একটা বক্তব্য দিয়ে দে যে রোলেক্স গুলো ফেক। এটা আমি কেউ বলি, ওবায়দুল কাদের কেউ বলি, তোর হাতেও অনেকগুলো রোলেক্স ঘড়ি দেখি, তুই একই কথা বল যে আমি আর বেনজির একসঙ্গে ব্যাংকক থেকে কিনেছিলাম এগুলা, ওই ফেক ঘড়ি। আপনি তাদেরকে ভালো উপদেশ দিচ্ছেন স্যার। তো স্যার আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তাদের নাগরিক অভিজিৎ রায়ের হত্যাকারী সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করলে $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। তো এ ধরনের পুরস্কারের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র আসলে কি ধরনের বার্তা দিচ্ছে, আপনার কি মনে হয়? বার্তা অনেক কিছু হতো, সবচেয়ে বড় কথা হিডেন ব্যাপারটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যদিও ওই সময় তারা ওই থিওরিটা কিনেছিল যে আনসারে বাংলা টিম, আনসারুল মুজাহিদিন নাকি একটা নাম দিয়েছিল, আনসারুল মুজাহিদিন, জি। হ্যাঁ, তো ওদের টিম ওরা হত্যা করেছে ইসলামিস্ট, কিন্তু ওরা বুঝতে পেরেছে যে এর পেছনে পুলিশের লোকজন, হাসিনার দলীয় লোকজন, তারা ওদেরকে হত্যা করে তারা ওই যে জঙ্গি নাটক, ওই জঙ্গি নাটক প্রতিষ্ঠিত করার জন্য ওদেরকে হত্যা করে বলছে যে আমরা তো ওদেরকে গ্রেপ্তার করছি এবং সঙ্গে সঙ্গে বিচার করে ফাঁসি দিয়ে দিচ্ছে। কিন্তু যেদিন অভিজিৎকে হত্যা করা হলো, তার বাবা অজয় রায় এবং তার স্ত্রী বলেছে যে পুলিশ ওইখানে খুব দূরে না, 100 গজের ভেতরেই পুলিশ দাঁড়িয়ে ছিল, তারা আসেনি। এবং একজন পুলিশ বলেছে আমরা তো অন্য থানার লোক, ওই এরিয়াটা আমাদের থানার বাইরে,
এটা কোনো পুলিশ বলতে পারে যে আমি তো মিরপুর থানার লোক, ঘটনাটা ঘটছে মোহাম্মদপুর থানায়, শুধু আমার সামনে খুন করে ফেললেও আমি তাকে ধরছি না? ওই ধরনের যুক্তি দিয়ে হাসিনা এই হত্যাকাণ্ডটা ঘটালো। অভিজিৎ রায়কে আমি ব্যক্তিগতভাবে চিনতাম এবং তার মানে মতামতের সঙ্গে আমি একমত নই, তবে মানুষ হিসাবে একজনের বেঁচে থাকার অধিকার আছে। তাকে হাসিনাই হত্যা করিয়েছে, হাসিনা এবং হাসিনার পুলিশ, হাসিনার ডিজিএফআই, এরাই মূল হত্যাকারী। তো ওইটা হয়তো যুক্তরাষ্ট্র কোনোভাবে এটা সূক্ষ্ম দাবার চাল, যে বিচার হয়ে গেছে, কয়েকজন পালিয়ে গেছে, বিচারের পরেও তারা নতুন করে এই যে পুরস্কার ঘোষণা করছে, তার মানে বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমাদের যেরকম আস্থা নেই, যুক্তরাষ্ট্র আরো ভালো করে জানে, তাদের স্পাই এজেন্সি সিআইএ খুব ভালো করেই জানে যে কোনো বিচার টিচার বলে কোনো জিনিস বাংলাদেশে নেই। সুতরাং এটা হয়তো খেলা হবে, শামীম ওসমান তোমাদের সঙ্গে আবার এখন যুক্তরাষ্ট্রও খেলবে। এবং অ্যান্টনি ব্লিংকেন তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা সেই সব নেতার বিরুদ্ধে দাঁড়াবো যারা নিজেদের দেশবাসীর অধিকারকে সম্মান করে না, এবং তিনি উদাহরণ হিসেবে বলেছেন যে যা এখন আমরা বার্মায় দেখতে পাচ্ছি। তো এটা তো এক ধরনের বাংলাদেশের জন্য তো একটি অশনি সংকেত, তাই নয় কি? বার্মা, উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, এই চারটা দেশকে তারা চিহ্নিত করেছে। চীনের কিছু হবে না, যেটা আমি আগেও বলেছি, চীন একটা শক্তিধর দেশ এবং চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য না করলে আমেরিকারই ক্ষতি হবে বেশি। আমেরিকা তাদের কনজিউমার গুডস বানায় চায়নাতে, সুতরাং চীন ছাড়া আমেরিকার চলবে না। কিন্তু উত্তর কোরিয়া, মিয়ানমার এবং বাংলাদেশ ছাড়া চলবে। বাংলাদেশ আমেরিকাতে গার্মেন্ট এক্সপোর্ট যদি করতে না পারে 6 মাস, তাহলে ব্যাংকরাপ্ট হয়ে যাবে। এবং ওই ওর আরেকটা আমেরিকা হুমকি দিয়েছে যে আমাদের কাছে টাকা নিয়ে ডিফেন্স পারচেজ যা করেছো, এই যে স্পাইওয়্যার এবং কোন কোন সামগ্রী কেনা হয়েছে, ওগুলোরও হিসাব চেয়েছে 31শে ডিসেম্বরের ভেতরে। এখন শফিউদ্দিন ওই বেনজিরের আজিজের মতো আরেকটা নর্দমার কিট, জেনারেল শফিউদ্দিন তুইও তৈরি হয়ে নে, কি জবাব দিবি? নমরুদি বেগমকে বলে একটা জবাব ঠিক কর যে স্পাইওয়্যারটা জাতিসংঘের নামে চাপিয়ে দিয়েছি, জাতিসংঘ বলেছে ওই ধরনের কোন স্পাইওয়্যার পিস কিপিং এর জন্য কেনা হয় না, যেটা আজিজ আহমদও ওই খালেদ মহিউদ্দিনকে বলেছে যে ওইটা তো 16-17 সালেই ওটার কথাবার্তা হচ্ছিল, আমি ক্ষমতায় বসার পরের দিন ওটা সাইন হলো ডিল। এই যে ইসরায়েলের কাছ থেকে হাঙ্গেরির মাধ্যমে যে স্পাইওয়্যার কিনে বাংলাদেশে যে এখন একটা টেলিফোন করলে যে ট্যাপ করা যায়, কোন বাড়ি থেকে কে কথা বলছে, ওই টেলিফোন ট্যাপ করে তাদেরকে শায়েস্তা করার জন্য, গুম করার জন্য যে ব্যবস্থা, সেই যন্ত্র ইসরায়েলের কাছ থেকে বেআইনি ভাবে বাংলাদেশ কিনেছে এবং দোষটা চাপিয়ে দিচ্ছে, দায়টা চাপিয়ে দিচ্ছে জাতিসংঘের উপর যে কঙ্গোতে ওই পিস কিপিং এর জন্য নাকি ওই ধরনের স্পাইওয়্যার লাগে। এখন জাতিসংঘ চাপ দিচ্ছে 31শে ডিসেম্বরের ভেতরে প্রমাণ করো যে জাতিসংঘ তোমাদের এরকম একটা চিঠি দিয়েছে। এগুলো তো টেলিফোন করে হয় না, এগুলো একটা হার্ড কপি চিঠি দিয়ে তারা বলবে যে তোমরা যদি এরকম একটা স্পাইওয়্যার কেন, তাহলে তোমাদের জন্য পিস কিপিং এর সুবিধা হয়। এখন দেখা যাক কি হয়, বল এখন জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের কোর্টে, এবং তারা হয়তো লাথি মারবে বলে দুদিন অচিরেই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি এবং আমরা বরাবরের মতো ইতিহাস ভিত্তিক অংশ দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করব। তো ইতিহাস বিষয়ক অংশটি আজকে একটু অন্যরকম ভাবে আমরা সাজাতে চাই। আপনি যাকে গুরু মানেন সেই বদরুদ্দিন উমর, তিনি 90 বছর, তিনি 90তম জন্মদিন পালন করলেন সম্প্রতি, এবং তিনি এই উপলক্ষে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলো পত্রিকাতে, এবং প্রথম আলোতে সেই সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেছেন যে দেশের সবাই আমাকে উপেক্ষা করেছে। এই সাক্ষাৎকারটি এবং সামগ্রিকভাবে বদরুদ্দিন উমর সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই আজ। বদরুদ্দিন উমর সম্পর্কে বলতে হলে আমি ঠিক আনপ্রিপেয়ার্ড এক্সটেম্পোরই বলছি। আমি বদরুদ্দিন উমরকে চিনি সেই 1970-এর দিকে নাম শুনেছি, 69 যখন তার বইটা বেরোলো, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, যেটা
বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে একটা খুব উন্নত মানের পিএইচডি থিসিস হিসাবে গৃহীত হতে পারতো, উনি একটা পিএইচডি পেতেন। সেই বদরুদ্দিন উমরকে 72 সাল থেকে খুব ক্লোজলি দেখেছি। 1974-75 যখন আমরা বাকশালী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, মানে একেবারে গুলিস্তান, বায়তুল মোকাররম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সর্বত্র মিছিল হয়েছে, মিটিং হয়েছে, তখনও তো শেখ হাসিনার চাইতে শেখ মুজিবুর রহমানের আমলে অন্তত কথা বলার মতো স্বাধীনতা ছিল, র্যালি করা যেত, মিছিল করা যেত। সেখানে আহমদ শরীফ, সিরাজ ইসলাম চৌধুরী, মনিরুজ্জামান মিয়া এবং বদরুদ্দিন উমর এবং ওই আরো আরো এনায়েতুল্লাহ খান, হলিডের এডিটর, এরকম প্রমুখ ব্যক্তির সঙ্গে আমরাও পেছনে পেছনে একজন লেকচারার হিসেবে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে তাদের সঙ্গে থাকতাম। তো বদরুদ্দিন উমর খুবই উঁচু মানের স্কলার। তার রাজনীতিক মতামতের সঙ্গে আমি একমত নই। আমি ওই যে চীনপন্থী কমিউনিজম বা উনি খুবই স্টালিনের ভক্ত, ওই স্টালিনের পক্ষে, চীনের পক্ষে উনি তার সংস্কৃতি নামে একটা পত্রিকা প্রকাশ করতেন। একদিন আমাকে অনেকগুলো কপি ব্যাকডেট সহ সবগুলো প্রেজেন্ট করলেন, কিন্তু তার সঙ্গে আমি আদৌ একমত পোষণ করি না রাজনৈতিক ভাবে। কিন্তু ইতিহাস, সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সমাজ, অর্থনীতি, সাম্রাজ্যবাদ, নব্য সাম্রাজ্যবাদ, ভারতীয় উপনিবেশিকবাদ, এর সম্বন্ধে বদরুদ্দিনের মূল্যায়নের সঙ্গে আমি 100% একমত। তো বদরুদ্দিন উমর যেটা বলেছেন দুঃখ করে যে বাংলাদেশে তার মূল্যায়ন হয়নি, কথাটা তো সত্য, কিন্তু উনি কি একা? আপনি মনে করেন আহমদ শরীফের লেখা রাজনৈতিক বা সাহিত্যিক প্রবন্ধ এবং বই পুস্তকের কি মূল্যায়ন বাংলাদেশে হয়েছে, ভারতে হয়েছে, যেহেতু বাংলায় বিশ্বের অন্যত্র হয়নি। বদরুদ্দিন উমর একানন্ত। ইংরেজিতে যারা বই লিখেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের খুব নাম ডাক। যেমন আমি প্রথমেই বলি, বাংলাদেশের দুজন ঐতিহাসিক ইন্টারন্যাশনালি খুব নাম করা, একজন হচ্ছেন মরহুম আব্দুল মাজেদ খান, এই যে ডক্টর মজিদ খানের বড় ভাই, নিউজিল্যান্ডে মারা গেছেন। আরেকজন হচ্ছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোফাক্কারুল ইসলাম। এই মোফাক্কারুল ইসলাম এবং আব্দুল মাজেদ খান একমাত্র বাংলাদেশি ঐতিহাসিক যাদের বই কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে সাউথ এশিয়ান স্টাডিজ নামে একটা সিরিজ আছে, দক্ষিণ এশিয়ার ইতিহাস, এর উপর একটা স্পেশাল সিরিজ আছে, যেখানে পৃথিবীর নাম করা বহু লোকের বহু বই আছে। বাংলাদেশি দুইজনের ভেতরে একজন আব্দুল মাজেদ খান এবং মোফাক্কারুল ইসলাম। মোফাক্কারুল ইসলামের ওই কালোজয়ী বই, বেঙ্গল এগ্রিকালচার ইকোনমিক হিস্ট্রি যে বইটা, যেটায় উনি দেখিয়েছেন যে এগ্রিকালচারের স্ট্যাটিস্টিক্স বলে কিছু নেই ব্রিটিশ আমলে, এবং তারপরেও তাই একই ঘটনা, আন্দাজের উপর ভিত্তি করে স্ট্যাটিস্টিক তৈরি করা হয়। মোফাক্কারুল ইসলাম সুন্দর বলেছেন যে চৌকিদার বলে দেয় যে এইবার এই গ্রামে এই 100,000 মন চাল হয়েছে, আন্দাজ ওইটার উপর ভিত্তি করে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স তৈরি করা হয় ব্রিটিশ আমলে, এটা উনি বলেছেন। পাকিস্তান বাংলাদেশ আমলে একই, এই যে বাংলাদেশের প্রবৃদ্ধি কত পার্সেন্ট, এই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা সব ফেক ডেটা ম্যানুফ্যাকচার করে তারা ছেড়ে দেয় বাজারে। এর পর্যালোচনা করেছেন, প্রথম এর উপরে লাইট ফোকাস করেছেন মোফাক্কারুল ইসলাম। তার ওই বেঙ্গল এগ্রিকালচার কেমব্রিজের বইটা 78 সালে যেটা বেরিয়েছে, দুর্ভাগ্যবশত বাংলাদেশের কোন জার্নালে, বাংলাদেশের কোন ঐতিহাসিক, কোন অর্থনীতিবিদ বা সমাজবিজ্ঞানী ওটা রিভিউ করেনি। প্রকাশ্যে কেউ বলেও না যে স্যার খুব ভালো কাজ করেছেন। এটা ওই যে ইউনিভার্সিটি পেনসিলভেনিয়ার প্রাক্তন অধ্যাপক ডেভিড লাডেন, আমারও খুব বন্ধু লোক, উনি এখন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ান, উনি তো বলেছেনই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক হচ্ছেন মোফাক্কারুল ইসলাম। এটা শুনে
বাংলাদেশের আমার অনেক কলিগদের প্রচন্ড গাত্রদাহ হবে, কেন আরে আমার কথা না বলে ওর কথা বলেছে, সে আবার কি। এরকম আমাদের আরেক ভদ্রলোক যিনি ওই ইতে পড়াতেন, কর্নেলে পড়াতেন, রফিউদ্দিন আহমদ। রফিউদ্দিন আহমদের কালজয়ী বই মুসলিম কমিউনিটি ইন বেঙ্গল, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি থিসিস তপন রায় চৌধুরীর সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাবলিশ করেছে। সারা পৃথিবীতে ওটা পাঠ্য, রিভিউ হয়েছে, এক্সেলেন্ট রিভিউ, বাট নট ইন বাংলাদেশ। এদের যে গাত্রদাহ, ওরে বাপরে বাপ, পরশ্রী কাতরতা। বরং আমি শুনেছি রফিউদ্দিন আহমদ আমাকে একদিন দুঃখ করে বলছিলেন একজন বাংলাদেশের ঐতিহাসিকের নাম নিয়ে, উনি বলেছেন আমি নাকি হিন্দুদের পা চেটে এই এই থিসিস করেছি, যেহেতু তপন রায় চৌধুরী ওনার সুপারভাইজার ছিলেন। এবং আবার বাংলাদেশে আরো কিছু কিছু লোক বলেছেন রফিউদ্দিনকে এত ভালো ইংরেজি লিখতে পারে, তপন রায় চৌধুরী তার থিসিস লিখে দিয়েছে। তারা জানে না যে ইন্টারন্যাশনাল যে কোনো প্রেসে যখন বই বের হয় এডিটররা সেটা সম্পাদনা করেন, লেখেন। তো আমি আরো দীর্ঘসূত্রে যাচ্ছি না। বাংলাদেশের যাদের যাদেরকে আপনারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলে মনে করেন তাদের 99% হচ্ছে ফেক। তাদের কোনো আন্তর্জাতিক খ্যাতি বলে কিছু নেই। কিন্তু যাদের আছে তাদের বই পুস্তক, তাদের উপর কোনো আলোচনা তাদের জীবদ্দশায় হয় না। বদরুদ্দিন উমরও ওই কাতারে পড়ে গেছে। তার যে আর একটা কালজয়ী বই 2 ভলিউমে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বের করেছে, ক্লাস স্ট্রাগল অ্যান্ড ইমার্জেন্স অফ বাংলাদেশ, এবং এই দুটো ভলিউম অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বের করেছে, অপূর্ব সৃষ্টি। আমি ওগুলো ওটা নিয়ে আলোচনা করবো আগামী বুধবার। একটা সংবিত নামে একটা একাডেমিক সার্কেল আছে, ওদের সঙ্গে লাইভ প্রোগ্রাম করব। তো ওগুলো সম্বন্ধে ওটাও আর একটা পিএইচডি থিসিস হতে পারত। কমপক্ষে 2টো পিএইচডি হতো বদরুদ্দিন উমরের বিশ্বের যে কোনো নাম করা জায়গা থেকে। এবং উনি বাংলাদেশের অন্যতম পিপিই মানে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এর ট্রাইপস ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি। এটা বাংলাদেশে আর কেউ বোধ করেনি। ইমরান খান একজন আছে পাকিস্তানে পিপিই, বেনজির ভুট্টো ছিলেন পিপিই, আর আমাদের বদরুদ্দিন উমর পিপিই। ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এর একটা রিগরাস 3 বছরের একটা ডিগ্রি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে করা হয়। তো ওই ধরনের লোকের তো বাংলাদেশে তারা তো অস্পৃশ্য, তারা পরিত্যাজ্য। কলকাতা যান, কলকাতা এক ভদ্রলোক বলেছেন যে বদরুদ্দিন উমর শ্রেষ্ঠতম বাঙালি। এবং বদরুদ্দিন উমর যে জিনিসগুলো আমাদের নাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার যে একটা উদাহরণ দিই। একটা উদাহরণ খুব ভালো, ওটা হচ্ছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে প্রথম 21শে ফেব্রুয়ারি 1972 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে শেখ মুজিবুর রহমান একটা মিথ্যাচার করেছিলেন যে 1952 সালের ভাষা আন্দোলনের দিন 21শে ফেব্রুয়ারি তখন উনি ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন, কিন্তু তিনি চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়েছিল। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ছিল, এখন ঢাকা মেডিকেল কলেজের যেটা ইমার্জেন্সি বিল্ডিং, ওইখানে নাকি শেখ মুজিবুর রহমান বাথরুম থেকে কাগজের টুকরো ছিঁড়ে ছিঁড়ে, চিরকুট ছিঁড়ে ছিঁড়ে দিয়েছেন। ছাত্ররা ওটা নিয়েই 21শে ফেব্রুয়ারি আন্দোলন করেছে। বদরুদ্দিন উমর যেহেতু ভাষা আন্দোলন নিয়ে উনি বহু বছর ব্যাপী খেটে বই করেছেন, তার কাছে দলিল দস্তাবেজ আছে, তিনি বলছেন শেখ মুজিবুর রহমান তখন জেলে ছিলেন, এটা সত্য, তবে ঢাকা সেন্ট্রাল জেলে নয়, তিনি ফরিদপুর জেলা জজে ছিলেন, জেলে ছিলেন। ফরিদপুর থেকে তো চিরকুট ঢাকায় পাঠানো যেত না। তো ওই মিথ্যাচারের কথাটা উনি দেশ পত্রিকা একটা নিবন্ধ লিখেছিলেন। সেই দেশ পত্রিকাটা শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তখন বোধহয় এটা 1997 বা 98 সালে শেখ হাসিনা ওই দেশ পত্রিকার ওই ইস্যুটা বাংলাদেশে ব্যান করে দিল এবং বলল যে বদরুদ্দিনের ওই লেখা সহ ওই পত্রিকা বাংলাদেশে আসবে না। বদরুদ্দিন উমর তার নির্বাচিত প্রবন্ধের ভেতরে ওই প্রবন্ধটাও আছে, এটা আপনারা সুযোগ পেলে পড়ে দেখবেন। তার লেখার সংখ্যা তো অনেক এবং কোয়ালিটি, এই যে
ইয়ের উপরে, চিরস্থায়ী বন্দোবস্ত বাংলাদেশের কৃষক, একটা কালজয়ী বই, এবং উনি বাংলায় বেশিরভাগ কাজ করেছেন। আমরা যেরকম ইংরেজিতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, উনি বাংলায় লিখেছেন জনসাধারণের জন্য। ভদ্রলোক বাসে চড়েন, মতিঝিল বা অন্য জায়গা থেকে মিরপুরে উনি বাসে করে যান, বাসে করে আসেন, খুবই সাধারণ জীবন যাপন করেন। এবং তার আরেকটা কাজ আছে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বাংলা সমাজের উপর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চিরস্থায়ী বন্দোবস্ত, ভাষা আন্দোলন, সাম্প্রদায়িকতা, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা। এই বদরুদ্দিন উমর প্রথম বলেছেন 1947 সালে পূর্ব বাংলার মুসলমানেরা স্বদেশ প্রত্যাবর্তন করলো। এর আগে তারা মনে করতো তারা ইরানিয়ান, তুর্কি, আফগান, আরব। এই পাকিস্তান হওয়ার পরে তাদের বোধোদয় হলো যে পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ঠিক পাকিস্তানি বলে সমানভাবে সমকক্ষ মনে করে না। এখন তাদের মোহ কাটছে, বিশেষ করে ভাষা আন্দোলনের পরে পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের ভেতরে এই যে তারা যে বাঙালি, তারা যে আরব বা ইরানিয়ান বা আফগান নয়, তারা স্বদেশ প্রত্যাবর্তন করলো। 4-5 পৃষ্ঠার একটা সুন্দর প্রবন্ধ। এটাও তো আমাদের নতুন প্রজন্ম পড়ে না, তারা তো ইংরেজিও জানে না, এবং বাংলা পড়লে তারা ওই হুমায়ুন আহমদের ছাড়া বা জাফর ইকবাল ছাড়া আর কিছু তাদের দৌড় নেই, এর বাইরে তারা যেতে পারে না। তো বদরুদ্দিন উমর নিয়ে আলোচনা করে কি হবে? যে দেশে গুণীর কদর নেই সে দেশ এইভাবেই অন্ধকারে নিমজ্জিত থাকে। এবং আমি ফেসবুকে যখন বদরুদ্দিনের সম্বন্ধে দু একটা ভালো কথা বলেছি, তখন বলছে উনি তো কমিউনিস্ট, উনি তো নাস্তিক। আরে নাস্তিক হওয়ার জন্য তো আল্লাহর কাছে কোনো ওই পানিশমেন্ট দেওয়া নেই। এই পৃথিবীতে যে আমাকে বিশ্বাস করবে না তাকে পানিশমেন্ট দেওয়া হবে, এরকম কোনো কথা কোরআন শরীফে নেই। কিন্তু হত্যা, ধর্ষণ, চুরি, মিথ্যাচার, সম্পদ অপহরণ করা, লুণ্ঠন করার বিরুদ্ধে পেনাল কোড দেওয়া আছে ইসলামিক আইনে, শরিয়া আইনে। সুতরাং সেই আইনে যাদের বিচার হবার কথা তাদেরকে, যেহেতু উনি ইমানদার, উনি আল্লাহ বিশ্বাস করেন, বদরুদ্দিন আহমদ হয়তোবা নাস্তিক, আমি জানি না, তো এই জন্য বদরুদ্দিন উমর এবং আহমদ শরীফ এরা পরিত্যাজ্য। এইটা হচ্ছে আমাদের লেভেল, আমাদের নতুন প্রজন্মের লেভেল অফ কনসিয়াসনেস। তারা আমাদের সময়কার এখনকার MA পাশের যে লেভেল কনসিয়াসনেস, এটা আমাদের সময় 7, 8, 9 এর ছেলেদেরও তার চেয়ে তারা শার্প ছিল, তার চেয়ে তারা আরো উন্নত চিন্তা করতে পারে। সর্বত্রই আমাদের দারিদ্র, সাংস্কৃতিক দারিদ্র। এই দারিদ্রের ভিতরে বদরুদ্দিন উমরের যে মূল্যায়ন করা যায় না, হয় না, সেটা বদরুদ্দিন উমর আক্ষেপ করে বলেছেন, জেনে শুনেই বলেছেন যে তার লেখা বোঝার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন আছে, এবং তাদের ওই যে পরশ্রী কাতরতা। আরে একজন, আমি শেষ করছি একটা বক্তব্য দিয়ে, বাংলাদেশের একজন নাম করা সাহিত্যিক, তিনি মারা গেছেন, নামটা আমি বলবো না, তার লন্ডন থেকে একটা PhD ডিগ্রি ছিল, সরকারি কলেজে পড়াতেন। তো তার সঙ্গে এক বাঙালি ভদ্রলোকের লন্ডনে দেখা হয়েছিল, উনি বাংলাদেশ থেকে গেছেন এই 70-80 দশকে। এটা আমাকে প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল বলেছিলেন যে ওই তাকে, ওই ভদ্রলোককে লন্ডন প্রবাসী একজন বাঙালি জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশে এখন সাহিত্য চর্চায় কে, কারা কারা নাম করা। তো ওই ভদ্রলোক, আমি নামটা বলতে চাচ্ছি না, ভদ্রলোক নাকি বলেছিলেন এখন আমি টপে, তবে আরো 2-4 জন অনেকেই সাহিত্য, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ এগুলো লেখে, তবে আমি এখন টপে। তো ওই বাংলাদেশে আমি এখন টপে, এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তি অনেক, এবং তাদের ভিড়ে ওই হিমালয় সম বদরুদ্দিন উমর কে তারা ভয় পায়। মানে একে তো স্পষ্টভাষী, ঘুষ খায় না, চুরি করেন নাই, দালালি করেন নাই, তার মুখ দিয়ে আপনি খুব ভালো আপা বা স্যার বা হুজুর, এই কথা বদরুদ্দিনের মুখ দিয়ে বেরোয় না, অন্যদের মুখ দিয়ে অহরহ বের হয়। সুতরাং শ্রেষ্ঠ বাঙালি উনি ওগুলো বলেননি। ডক্টর এনামুল হক বলেছিলেন, সেই জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর ছিলেন, বাংলা সাহিত্যের নামকরা অধ্যাপক ডক্টর এনামুল হক প্রথম বলেছিলেন শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এটা আমাদের সামনেই বলেছিলেন 73 সালে।
তো বদরুদ্দিন ওমর তো ওই কাতারের লোক না। বদরুদ্দিন ওমর আমার শিক্ষক আবু মোহাম্মদ হাবিবুল্লাহ, মমতাজুর রহমান তরফদার, আহমদ শরীফ, এরা তো ওই তেল দেয়া তেল পার্টির লোক না। সুতরাং বাংলাদেশে তার মূল্যায়ন হয়নি, এতে আমিও অবাক হচ্ছি না। এবং আমি ওমর ভাইকে বলছি, আপনারও, উনি দুঃখ করেননি, উনি সত্যটা বলে দিয়েছেন যে বাংলাদেশে আমি উপেক্ষিত। উপেক্ষিত কেননা বাংলাদেশে জ্ঞান চর্চা, রেশনালিজম, লজিক, যুক্তিটা উপেক্ষিত। আপনি যুক্তি দিয়ে কথা বললেই আপনাকে নাস্তিক বলবে, বাংলাদেশ বিরোধী বলবে, পাকিস্তানি দালাল বলবে, যে কোনো আপনার অ্যাডজেক্টিভে আপনাকে কলঙ্কিত করা হবে। আমি বদরুদ্দিন ওমরকে শ্রদ্ধা করি, তার পায়ের কাছে বসার যোগ্য আমি নই, এবং আমি তার আরো দীর্ঘ জীবন কামনা করছি। যদি উনি 90 বছর পার করেছেন, তবে বদরুদ্দিন ওমর হচ্ছেন বদরুদ্দিন ওমর। তার সঙ্গে বাংলাদেশে জীবিত বা মৃত খুব কম লোকেরই তুলনা করা যায়। একজন দর্শক লিখেছেন যে বদরুদ্দিন উমর was sidelined in the media because of his father Abul Hashim, who favored United Bengal. এই কথাটা কি সত্য? এটা আমার মনে হয় না, কারণ এখন বাংলাদেশের এখন নতুন করে আবার ইউনাইটেড বেঙ্গল করার লোকজন হচ্ছে আওয়ামী লীগ। তারা তো বাংলাদেশে বিশ্বাস করে না, তারা ভারতের সঙ্গে বাংলাদেশের মিশ্রণ চায়। তাহলে তো আবুল হাশেমকে নিয়ে তাদের খুশি হবার কথা। কিন্তু বদরুদ্দিন ওমর কিন্তু ভারতের সঙ্গে সংযুক্ত হয়ে এই একটা বাংলাদেশ মিশে যাক, এটা কিন্তু চান না। বদরুদ্দিন ওমর প্রচন্ড রকম ভারত বিরোধী। কিন্তু এক অর্বাচীন আমার ফেসবুকে ছিল, আমি তাকে আনফ্রেন্ড করে দিয়েছি। সে বলছে বদরুদ্দিন ওমর ভারতের পা চাটা এবং ভারতের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। এই ধরনের অশ্লীল অবাস্তব মন্তব্য যারা করে, তারা আবার এই হুজুরদের খুব অনুরাগী। ওই কদিন আগে দেখলেন না, যে কালকে তো বোধহয় ওই যে আমাদের জাকির নায়েক বলেছে মেরি ক্রিসমাস বলা হারাম। তো ওটা নিয়ে আমরা ফেসবুকে একটা আলোচনা করেছি যে আমি মেরি ক্রিসমাস বললে কি আমি যীশু খ্রিস্ট আল্লাহর ছেলে এটা বিশ্বাস করা হয়? খ্রিস্টানরা মেরি ক্রিসমাস বলছে, আমি তাদেরকে খ্রিস্টান ভাই বোনদেরকে বলবো মেরি ক্রিসমাস। হিন্দুরা যখন বিজয়া উৎসব পালন করছে, আমি বলবো শুভ বিজয়া বা শুভ দিওয়ালি, দীপাবলি, এটা উইশ করছি। তারা অনুষ্ঠান করছে, তাদের কমিউনিটিকে আমি শ্রদ্ধা করছি, সম্মান প্রদর্শন করে বলছি মেরি ক্রিসমাস। এটা নাকি বলা যাবে না, এটা হারাম। এবং আনফর্চুনেটলি আমাদের নতুন নিউ ইয়াং জেনারেশনের সবাই অনেকেই ধর্মান্ধ, প্রচন্ড রকম ধর্মান্ধ, এবং ধর্ম বলতেই তারা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে ঘুষ না খাওয়া, চুরি না করা, এটা কোনো ধর্ম বিরোধী কাজ বলে তারা কল্পনাও করে না। তারা মনে করে সারাদিন চুরি করব, সারা রাত তাহাজ্জুদ পড়ব, একবার উমরা করব, হজ করব, একেবারে বেস্ট ইনশিওর, জান্নাতবাসী হয়ে যাব। এদের সংখ্যা আনফর্চুনেটলি অনেক বেড়েছে, এবং বদরুদ্দিন ওমর তাদের ব্যতিক্রম। সেই জন্য বদরুদ্দিন ওমর কলকে পান না, কেউ তাকে পছন্দ করে না, নতুন প্রজন্মের লোকজন। পুরনোরাও করে না, হিংসা প্রসূত ব্যাপারটা, হিংসার জন্য তারা। ডক্টর তাজ হাশমি, অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আগামী সপ্তাহে নিশ্চয় আপনার সাথে আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা রইল। ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আমাদের আগামীকাল আরেকটি অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমাদের নাগরিক প্রতিক্রিয়াতে আগামীকাল আমরা কথা বলবো সরকারের এজেন্সি এবং দুর্বৃত্ত সাংবাদিকরা যারা টিটো রহমানের বাসায় গিয়েছেন এবং তার পরিবারের সদস্যদেরকে বিব্রত করেছেন, প্রশ্নের মুখোমুখি করেছেন, সেগুলো নিয়ে টিটো রহমান তার প্রতিক্রিয়া জানাবেন। আশা করছি অনুষ্ঠানটি আপনারা দেখবেন। পাশাপাশি আরেকটি অনুষ্ঠান আমি দিয়ে রাখতে চাই যে আগামী মঙ্গলবার একটি এক্সক্লুসিভ অনুষ্ঠান রয়েছে নাগরিক টিভির পর্দায়। প্রথমবারের মতো কর্নেল অবসর শহীদউদ্দিন খান তিনি আসছেন, এবং তিনি জেনারেল আজিজ আহমেদের যে কথাবার্তাগুলো তিনি বলেছেন ডয়চে ভেলেতে সাক্ষাৎকারে, সে বিষয়ে তিনি তার রেসপন্স প্রথমবারের মতো নাগরিক টিভির মাধ্যমে তিনি প্রকাশ করবেন। তা আশা করছি এই অনুষ্ঠানটি আপনারা কেউ দেখতে মিস করবেন না, এবং অবশ্যই দেখবেন, সেটি আমন্ত্রণ জানিয়ে রাখছি আমি। তো অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো মতামত থাকে সেটি আপনারা আমাকে ইমেল করতে পারেন। আমাকে ইমেল করার ঠিকানা sakib@nagoriktv.com। আমি আবার বলছি SAQIB, sakib@nagoriktv.com।
এখানে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন, এবং দেশের এই ক্রান্তি লগ্নে যদি কোনো তথ্য থাকে, এক্সক্লুসিভ কোনো তথ্য থাকে যেটা নিয়ে আপনারা দেশ এবং জাতিকে মনে করেন যে উপকৃত হতে পারে, সে ধরনের কোনো তথ্য থাকলে নির্ভয়ে নিঃসংকোচে আপনারা আমাকে ইমেল করতে পারেন। আপনার নাম পরিচয় গোপন রেখেই সে তথ্যগুলো আমরা প্রকাশ করব। তো আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।